সন্তোষ শর্মা কেন পলাতক ছিল 5 আগস্টের পরে? কারণ তিনি নিজে জানেন অপরাধী। সন্তোষ শর্মা নিজে জানে আমি অপরাধী, কিন্তু আপনি তাকে অপরাধী বলছেন না, প্রশাসন অপরাধী বলছে না, জামাত তাকে অপরাধী বলছে না, বিএনপির কিছু নেতা সালাউদ্দিনের মতো লোকজন তাকে অপরাধী বলছে না। সেই বিনয় জর্জের মুখে আমি নিজে শুনেছি, ডেপুটি হাই কমিশনার বিনয় জর্জ, তার মুখে নিজে শুনেছি সন্তোষ শর্মার কথা। তারেক রহমানের উচিত বিএনপির এই নেতাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, যে তারেক রহমানের উপস্থিতিতে সন্তোষ শর্মাকে বক্তব্য দিতে হবে কেন। সন্তোষ শর্মার বিরুদ্ধে কোনো সুস্পষ্ট অভিযোগ থাকলে যে আলেম ভদ্রলোক বলেছেন, আমাদের আইনও আছে, উনি কেস করে দিক। আমরাও সরকারকে অনুরোধ করব এই সমস্ত সম্পাদক নামীয় ব্যক্তিরা, গণধিকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। সত্যি যদি বিএনপি জামাত ওনাকে অ্যালাউ করে থাকে ওদের মঞ্চে বলা, তাহলে তো মানুষ যে ধারণা করছে যে ক্ষমতার জন্য আমাদের রাজনৈতিক দল, মোটামুটি বিএনপি জামাতের সাথে ভারতীয় যে সমস্ত এজেন্ডা বাংলাদেশে দালাল ছিল তাদের সাথে ভালো একটা সক্রিয় হয়ে উঠেছে, তাদের সাথে ভালো একটা সম্পর্ক হচ্ছে, প্রথমে বিএনপির সাথে, এরপর জামাতের সাথে। এবং তারেক রহমানের উপস্থিতিতে সেই সন্তোষ শর্মা কাল্পিক বক্তব্য দিয়েছে। চিন্তা করা যায় বিষয়টা, এটা কারা করিয়েছে এবং বিএনপির ভিতরে কোন কোন সদস্য ভারতের এজেন্ট, এ বিষয় নিয়ে নতুন তথ্য ফাঁস করেছেন সাবেক একজন সেনা কর্মকর্তা। তার আলোচনা আসলে বিষয়টি ক্লিয়ার হবেন, বুঝতে পারবেন বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে থেকে অনেকেই এই ভারতীয় এজেন্ডাই বাস্তবায়ন করছে। ক্রস চেকিং করি বা আমরা কম্পারেটিভ স্টেটমেন্টগুলোই করি, আমাদের জন্য আমি মনে করি আমাদের এটা বরং আমাদের অ্যাকচুয়ালি মানে কি বলা যায় যে ফরম্যাটেড ওয়েতে আমাদের কথা বলা উচিত। সেটা হলো যেখানে আমরা কয়েকটা অ্যাজাম্পশন করতে পারি। আমি অনেকগুলো যেহেতু আমি এই ভারত, কাশ্মীর, পাকিস্তান বা সাউথ এশিয়ান অ্যাফেয়ার্স নিয়ে যেহেতু আমার হায়ার স্টাডি করেছি, সেই হিসাবে আর পাশাপাশি পার্সোনাল ইন্টারেস্ট নিয়ে যেহেতু আমি পড়াশোনা করি এটা নিয়ে, সে কারণে আমি অনেকগুলো জায়গা চেক ব্যাক করে আমার 3টা জায়গায় আমার এখানে অ্যাজাম্পশন আছে। নাম্বার 1 অ্যাজাম্পশনটা হচ্ছে এটা নরেন্দ্র মোদী তথা বিজেপির নিজেদের দ্বারা পরিচালিত একটা ঘটনা। ওইটা ব্যাখ্যাটা বিশ্লেষণটা আমি পরে বলবো আপনাকে। তাদের নিজেদেরই একটা প্রি প্ল্যান এটা অ্যাকশন হতে পারে। 2 নাম্বার হতে পারে এটা, মানে প্রথম প্ল্যানটা বলছেন আপনি নরেন্দ্র মোদী এবং বিজেপির নিজস্ব একটা পরিকল্পনার অংশ হতে পারে। হ্যাঁ, দ্বিতীয় ব্যাখ্যাটা আপনাকে দেবো, ডিটেলস আচ্ছা, হ্যাঁ, ব্যাখ্যা করে দেন। তৃতীয়টা হচ্ছে যেটা মামুন ভাই যে কথাটা বললেন, যে এটা হতে পারে পাকিস্তানের কোনো একটি জঙ্গি গোষ্ঠী। কারণ আপনার বুঝতে হবে যে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, এই যে আন্ডার ডেভেলপ কান্ট্রিগুলোতে অল্প টাকায় কিন্তু আমরা অনেক ইয়েকে কিনতে পারি। হ্যাঁ, তো এই ধরনের ইয়েটাকে ম্যানেজ করা খুব সহজ। তো এটা হতে পারে যে ভারতেরই কোনো একটা পলিটিক্যাল পার্টি বা সরকার বা যারাই হোক, সেখানকার একটা অ্যাক্টর এবং পাকিস্তানের কোনো জঙ্গি গোষ্ঠী একটা অ্যাক্টর, তারা মিলে এটা করতে পারে। 3 নম্বর হচ্ছে এটা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল পলিটিক্সের একটা অংশ হতে পারে। আপনাকে আমি একটু জাস্ট ছোট্ট একটু দিয়ে বলি, যেমন ধরেন পাকিস্তান আর্মির তাদের জন্য দীর্ঘদিনের জন্য একটা অনেক বড় একটা খোরাক হচ্ছে, আপনি দেখবেন যে পাকিস্তানের পলিটিক্স যদি চিন্তা করেন গত 50 বছরে বা তারও আগের থেকে, সবসময় দেখবেন যে মিলিটারি একটা ডমিনেন্স থাকে পাকিস্তানের পলিটিক্সের ক্ষেত্রে। ইভেন আমরা যখন বাংলাদেশ স্বাধীন হয় তখনও কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী, সেই জেনারেল আপনার আইয়ুব খান, জেনারেল ইয়াহিয়া, আমরা অনেক আগের থেকে দেখে আসছি যে এটা একটা মিলিটারি শাসনটা এবং মিলিটারি প্রভাবটা থাকে, যেটা বাংলাদেশে যেভাবে হয়ে আসছে। সো পাকিস্তান আর্মির জন্য কাশ্মীরটাকে সবসময় ইস্যুটাকে সামনে রাখা মানে তারা একটু গরম অবস্থানে থাকে, যে কাশ্মীর ইস্যুটা যত বেশি উজ্জীবিত থাকবে তত পাকিস্তান আর্মি দে বিকাম মোর রিলিভেন্ট। ধরেন আপনি যখন কোনো একটা যুদ্ধ, যেমন আমাদের হিল ট্র্যাক্সটা আছে পার্বত্য চট্টগ্রামে আমরা আমাদের সেনাবাহিনী এটা নিয়ে আমরা অনেক বেশি অ্যাক্টিভ থাকি। এখন পার্বত্য চট্টগ্রাম যখন আমাদের থাকবে না, তখন কিন্তু আমরা বলতে গেলে পুরোটাই আমরা শান্তিকালীন সময় পার করব, বাট পার্বত্য চট্টগ্রামে কিন্তু আমাদের অনেকটা অপারেশনাল মোডে থাকতে হয়, এবং এটা কিন্তু আমাদের সেনাবাহিনীর প্রফেশনালিজম এটা কিন্তু বাড়ায়। এটা আমাদের জন্য কিন্তু যেমন ঝুঁকি, আমাদের সেনাবাহিনী অনেক ক্ষয়ক্ষতি হয়, এই শান্তি বাহিনী মোকাবেলা করতে যে আমাদের অনেক ঝুঁকি, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষ কাশ্মীর নিয়ে অনেক কিছু জানে, হিল ট্র্যাক্স নিয়ে জানে, কারণ কাশ্মীর নিয়ে জানে, কারণ ওখানে অনেক মুভি সিনেমা হয়েছে। বাট বাংলাদেশে দুর্ভাগ্যজনক যে আমাদের হিল ট্র্যাক্সে এত স্যাক্রিফাইস, তারপরে কোনো মুভি তৈরি হয়নি, যেটা বাংলাদেশের মানুষ জানে না। তো এটা কিন্তু আমাদের প্রফেশনালিজম স্কিলসটাও বাড়ায় এখানে। বাট কাশ্মীরটা আমি আবার ওইভাবে কম্পেয়ার করবো না, বাট যদিও বাংলাদেশে আমরা কখনো ওই হিল ট্র্যাক্স নিয়ে এগুলো করি না, বাট কাশ্মীর কিন্তু ডিফারেন্ট। ওইটা ভারত পাকিস্তানের পলিটিক্সের ক্ষেত্রে কাশ্মীর ভারতকেও এবং পাকিস্তানকেও, দুইটা কান্ট্রিকেই এই ইস্যুটা পলিটিক্যালি
আপনার কি বলে যে মোটিভেট করে। এই কাশ্মীর ইস্যুকে ভারত কখনো পলিটিক্যাল পার্টিগুলো বা ভারতের আর্মি তারা এটাকে যেমন অ্যাসেট বানায়, পাকিস্তানও বানায়। ভারতের বিভিন্ন মুভিগুলো এই কাশ্মীর ইস্যুকে সামনে রেখে ভারতের সেনা কর্মকর্তারা অনেক বীরত্বের খেতাব থেকে শুরু করে তারা অনেক বেশি ক্রেডিট নিয়ে থাকেন। একইভাবে কাশ্মীরকে সামনে রেখে পাকিস্তান আর্মিও তারা এটাকে রিলেভেন্ট করে তারা গভর্নমেন্টের ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করার সুযোগ পায়। তারপরে তাদের পারমাণবিক বোমা আছে। এখন তাদের কাছে যেহেতু পারমাণবিক বোমা আছে এবং এই কাশ্মীর ইস্যু যখন সামনে থাকে তখন কিন্তু পাকিস্তান আর্মি দে বিকাম মোর রিলেভেন্ট টু ইনফ্লুয়েন্স দ্য গভর্নমেন্ট। সো এই জায়গাটাতে তারপরে এখানে আপনি খেয়াল করে দেখবেন যে এই যে ঘটনাটা যখন ঘটে ঠিক ওই মুহূর্তেই গত সোমবার দিন কিন্তু পাকিস্তান আমেরিকার ভাইস প্রেসিডেন্ট তিনি কিন্তু ভারত ভ্রমণ মানে ভিজিট ওখানে কিন্তু আছেন এবং তার এই বৃহস্পতিবার দিন তার দেশে ফেরত যাওয়ার কথা। তো আপনি খেয়াল করে দেখেন যে মুহূর্তে আপনার আমেরিকান আপনার ভাইস প্রেসিডেন্ট ভারত ভিজিট করছেন ঠিক ওই মুহূর্তে এরকম একটি ঘটনা ঘটা, হ্যাঁ এটা কিন্তু মানে কিছু বিষয় আছে যে এখানে কাদের ইন্টারেস্ট থাকতে পারে। এখানে ইন্টারন্যাশনাল আপনার এখানে অনেকগুলো ব্যাপার আছে, যেমন আফগানিস্তান ইস্যুটা অনেকটা চ্যাপ্টারটা বলতে গেলে ক্লোজড হয়ে গিয়েছে। এখন এই অঞ্চলটা ডিস্টেবিলাইজ করা এটার সাথে কার ইন্টারেস্ট থাকতে পারে, এখানে অনেকগুলো বিষয় আছে। এখানে চায়নার কিছু ইন্টারেস্ট থাকতে পারে, আমেরিকার ইন্টারেস্ট থাকতে পারে, ইন্টারন্যাশনাল পলিটিক্সের অনেক বিষয় থাকতে পারে। সো 3 নম্বর বিষয়টা আসলে এটা মানে আমি বলবো যে আমাদের জন্য আননোন কোনো একটা ওইখানে নিরাপত্তার অবস্থাটা কি এবং নিরাপত্তা কাদের নিয়ন্ত্রণে রয়েছে কাশ্মীরের ওই অঞ্চলটা? এখন আমি বলি কাশ্মীর যেই জায়গাটায় ঘটনাটা ঘটেছে এই জায়গাটা হচ্ছে কাশ্মীর তো দুই ভাগে বিভক্ত। কাশ্মীর একটা অংশ হচ্ছে পাকিস্তানের সাথে, আরেকটা অংশ হচ্ছে ভারতের সাথে। কিন্তু পুরো কাশ্মীর যেটা এই পুরো কাশ্মীরটা হচ্ছে মুসলিম অধ্যুষিত এলাকা, কিন্তু একটা অংশ ভারতের সাথে আছে যারা এই জায়গাটা মধ্যে সবচেয়ে বড় যেটা পর্যটন কেন্দ্র ওই জায়গাটায় ঘটনাটা ঘটেছে এবং এই জায়গাটাকে অনেকে ভারত নিয়ন্ত্রিত, এখানে যে সিকিউরিটি সিস্টেম সবকিছু আন্ডার কন্ট্রোল ভারতীয় অথরিটি, এই তো। আরো একটা ঘটনা হচ্ছে যেখানে আপনার এই হামলাটা হয়েছে তার থেকে অল্প কয়েক কিলোমিটার দূরেই কিন্তু ভারতের ক্যাম্প, আর্মি ক্যাম্প, মানে ওদের আছে বর্ডার তো এখানে কিন্তু নিরাপত্তাটা খুব নিয়ন্ত্রিত। এবং আপনার আরো একটা বিষয় হচ্ছে যে দেখেন এখানে মানে ভারতের বর্তমানে যে আপনার নিরাপত্তা ব্যবস্থা তাদের যে এখন যে সেটআপ আছে এই সেটআপের মধ্য দিয়ে এইরকম ঘটনা ঘটাটা অনেকটাই অসম্ভব। এবং আপনি দেখেন এখানে যে যারা এটাকে এই হামলার দায় স্বীকার করেছে যে আপনার দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট বা টিআরএফ যেটাকে বলা হয়, এই টিআরএফ কে তারা দায় স্বীকার করেছে। আমি তো মনে করি টিআরএফ এটা হ্যাঁ সত্য হতে পারে মিথ্যা হতে পারে, এটা আমার অ্যাজাম্পশন। টিআরএফ যে দায় স্বীকার করেছে এই টিআরএফ যে অ্যাকচুয়ালি লস্করে তৈয়বা বা পাকিস্তানের কোনো সংগঠন তার কোনো গ্যারান্টি নেই। আপনি চিন্তা করেন এটা ভারতের কোনো একটা প্রতিষ্ঠানও তো এটা মানে অন্য নাম দিয়ে করতে পারে। আমি বললাম আমি এক জায়গায় ধরেন হামলা করে অন্য একজন লোককে দিয়ে আমি ফোন করায় বললাম যে আমি ফরিদপুরের সাগর বলছি, সাগর আমি এই ঘটনাটা ঘটিয়েছি। তো ওই লোক তো ভেরিফাই করবে না যে ফোন কলের আসলে ব্যক্তি কি সাগর ভাই না মেজর রেজা সাহেব। তো এখানে এই জিনিসগুলো যে অনেক সময় করে কি ওই যে আপনার আল কায়দা নামে অনেক কিছু দায় স্বীকার করা হতো যেগুলো পরে দেখা গেছে যে আপনার এগুলো কোনো সত্যতা নাই। তো এরকমই যে টিআরএফ যেটা দায় হ্যাঁ, তবে টিআরএফ এর এখানে একটা কথা এক জায়গা আছে যেটাকে আমি অনেকটা লজিক্যালি নেই। টিআরএফ ওখানে দায় স্বীকার করার সময় তারা একটা স্টেটমেন্ট দিয়েছে, একটা যুক্তি দিয়েছে, কারণ হিসেবে ব্যাখ্যা করেছে যে এই কাশ্মীরে ভারতের বিভিন্ন রাজ্যের লোকজনদেরকে ভারত সরকার এখানে অধিবাসী হিসাবে তাদেরকে জায়গা দিচ্ছে। এটা কিন্তু একটা লজিক, কারণ কাশ্মীর হচ্ছে মুসলিম অধ্যুষিত এলাকা এবং এখানে একটা পর্যটন কেন্দ্র। এখন ভারতের বিভিন্ন রাজ্যের লোক যদি এখানে সমাগম করে তখন তো ওই আপনার রোহিঙ্গাদের মতো অবস্থা হয়ে যাবে। যেমন রোহিঙ্গারা কক্সবাজারে জায়গা নেওয়ার কারণে 370 বাতিল করে তো শুরু করেছে, ওখানে তো বসতি থেকে শুরু করে আগে তো ওগুলি ছিল না, স্পেশাল ওই একটা তো বাতিল করার পর তো 2019 সালের পর কিন্তু আপনি খেয়াল করে দেবেন 2019 সালের পরে কিন্তু ভারতের মানে কাশ্মীর নিয়ে অনেকগুলো বিষয় দেখা দিয়েছে। তারপর কাশ্মীর আবার নতুন যে যিনি নামটা আমার খেয়াল নেই, যিনি এখন ওই জায়গার ওদের প্রশাসক হওয়ার কথা, এই ব্যক্তি খুব জনপ্রিয় এবং তিনি কথা দিয়েছেন মুখ্যমন্ত্রী রেজা ভাই, হ্যাঁ মুখ্যমন্ত্রী, হ্যাঁ ওমর আব্দুল্লাহ। তো ওমর আব্দুল্লাহ আবার কথা দিয়েছেন যে তিনি কিছু বিষয় ফিরিয়ে আনবেন, তিনি কিছু পদক্ষেপ নেবেন। এখন এই বিষয়গুলো তো আপনার ভারত সরকারের জন্য এটা গুড নিউজ না।
তিনি যে ভূমিকাগুলোর কথা ওমর বলেছেন, এই ওমর আবদুল্লাহর এই ঘোষণাটাও কিন্তু আপনার ভারতের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। আচ্ছা, এখন আমি আবার শুরুতে যাচ্ছি যে কেন আমার এখানে সন্দেহ মোদি। দ্যাট ক্যান বিগ কোশ্চেন যে ওয়াই ইটস মোদি। কারণ হচ্ছে মোদি আপনি দেখবেন 2018-19 ইলেকশনে সে কিন্তু কোনো একটা ঘটনাকে সবসময় সামনে নিয়ে আসে। মোদির সবসময় মোদির যে হিন্দুত্ববাদ থিওরি, এটা কিন্তু একটা রেডিকাল আইডিওলজি সে বহন করে। রেডিকাল আইডিওলজি কিরকম? মোদির বিশ্লেষণ হচ্ছে ভারতে ধরেন 10% থেকে 15% বা 20% যদি আমি অন্যান্য ধর্মাবলী হয়, বাকি 80% হচ্ছে আমার হিন্দু। এই 80% হিন্দুর মধ্যে আমার 40% হচ্ছে একদম গোড়া হিন্দু। তো আমার 40% টোটাল ভোট কাস্ট যদি হয় আমার 60%, তার মধ্যে যদি আমি 35% আমার তো আর লাগে না। ব্যাপারটা বুঝছেন? মোদি ওই ভোট ব্যাংকটাকে ধরে, আর ভারত, পাকিস্তান, বাংলাদেশ বলেন, এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, সাউথ এশিয়ান রিজনে আমরা সবাই হচ্ছি ধর্মের প্রতি অতি দুর্বল। আমরা ধার্মিক না, মানে ধর্মীয় ভাবে আমরা কিন্তু জ্ঞানী না, কিন্তু আমরা ধর্মের প্রতি দুর্বল। এত দুর্বল যে ধরেন আমার সামনে যদি কি বলে, আপনি আমাকে একটা উপকার করবেন, বিপদ থেকে বাঁচাবেন, আপনাকে আমি ভগবান মানা শুরু করে দেবো। ওই আমাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ, মানে কি বলা যায়, খুব বেশি। ধর্মের দোহাই দিয়ে অনেক কিছু আদায় করা সম্ভব, অনেক কিছু আদায় করা সম্ভব। আমাদের এটা বিশেষ করে মানে এডুকেশনের দিক দিয়ে অনেক পিছিয়ে পড়া ভারতীয় সাধারণ মানুষের কাছে ধর্মের দোহাই দিয়ে একদম আরো বেশি, আমাদের দেশ তো আরো অনেক অ্যাডভান্স। ভারত চিন্তা করেন যে আমরা কতটা ধর্মান্ধ হলে আপনি চিন্তা করেন, সেই সতীদাহ প্রথা, একটা মানুষ, জ্যান্ত মানুষ, তিনি তার স্বামীকে যখন পোড়ানো হতো তখন তার মধ্যে সে ঝাঁপ দিত। কেন? ইমাজিন, এটা কোন পর্যায়ে ধর্মান্ধতা হলে। হ্যাঁ, তো এখন বিষয় হচ্ছে কি যে আমাদের এই অঞ্চলে মানুষ ধর্মের প্রতি অতি দুর্বল। এই অতি দুর্বলতা থেকে তারা ধর্মান্ধ হয়ে যাচ্ছে। এই ধর্মান্ধতাকে কাজে লাগাচ্ছেন মোদি। এটাকে সে তার ইলেকশনের জন্য অনেক বড় একটা টুল হিসেবে সে ব্যবহার করছে। আর ওই টুলটাকে ব্যবহার করতে যে মোদি করেন কি, প্রতিবারেই হিন্দু মুসলিম ইস্যুটাকে সামনে নিয়ে আসবেন, জঙ্গিবাদ ইস্যুটা সামনে নিয়ে আসবেন, কাশ্মীর ইস্যু সামনে নিয়ে আসবেন। সো এখন মোদির জন্য এই মুহূর্তে কিন্তু তার অনেক বড় একটা অ্যালাই শেখ হাসিনা গভর্নমেন্ট নাই। তো মোদি এটাও কিন্তু তার জন্য একটা বিরাট একটা, শেখ হাসিনা চলে যাওয়া কিন্তু মোদির জন্য বিরাট ধরনের চ্যালেঞ্জ বয়ে আনছে। কারণ অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে আসায় বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে তার ইন্টারন্যাশনাল রিলেশনসটাকে তিনি স্ট্রেংথেন নিজে এস্টাবলিশ হয়েছে, কিন্তু সেই গুজরাটের দাঙ্গার পর, তাই না? আপনার আরেকটা ব্যাপার কি সাগর ভাই, মোদি ভারতের প্রেসিডেন্ট হতে পারে, কিন্তু মোদি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটা শিশু বাচ্চা। ইন্টারন্যাশনালি যদি আপনি মনে করেন ইউরোপে, আমেরিকায়, বা আপনার ইউনাইটেড নেশনস বা যে কোনো বড় কোনো ইন্টারন্যাশনাল ফোরামে যদি মোদি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ঢুকে, সেখানে মোদি নিজেকে একটা বাচ্চা মনে করে। তখন সে এই জায়গাটায়ও মোদি কিন্তু অলরেডি একটা অনেক বড় একটা দুর্বল জায়গায় আছে। সে ইন্টারন্যাশনালি তিনি আগের মতো, শেখ হাসিনা থাকা অবস্থায় ইন্টারন্যাশনালি মোদি অনেক বেশি আকারে ফোকাসড হইতেন। তখন তিনি পুরো সাউথ এশিয়া রিজনে একটা নেতা হিসাবে তিনি সব জায়গায় নিজেকে জানান দিতেন, একটা দাপট ছিল। বাট শেখ হাসিনা চলে যাওয়ার পরে এই মোদির ওই ফোকাসটা শিফট করে চলে আসছে ইন্টারন্যাশনাল রিলেশনশিপের মধ্যে মোদির চেয়ে অনেক বেশি অ্যাডভান্স। মেইন কথা হচ্ছে যে সমস্ত ফোকাসটা ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে, তার দিকে নেই। তো উনি এখন ওনার দিকে ফোকাসটাকে টানার চেষ্টা করবেন। উনি যে করে হোক এই জঙ্গি ইস্যুটাকে সামনে করে সে এখন আপনার আমেরিকার চোখে নজরে পড়তে চাইবেন, ইউরোপিয়ানদের নজরে পড়তে চাইবেন। এবং মোদি কিন্তু এই একটা উগ্রবাদ জাগিয়ে তুলে তিনি একটা গৃহযুদ্ধ বাজিয়ে দিতে পারলে তিনি কিন্তু গদিতে বসা তার জন্য খুব সহজ। এবং তখন ভারতের মানুষ তখন চিন্তা করবে যে এই জঙ্গিদের ঠেকানোর জন্য মোদি পারফেক্ট। এই কথাটা হলো এন্ড পয়েন্ট, এন্ড স্টেটমেন্ট হচ্ছে মোদি এটা শুনতে চান যে এদেরকে দমন করার জন্য আমাদের হিন্দুদের জন্য এই মোদি পারফেক্ট। সর্বোপরি মানে আশপাশে পাকিস্তানের যে একটা অ্যাডভান্সমেন্ট আমরা ইদানিং দেখতে পাচ্ছি, তারপরে বাংলাদেশের অ্যাডভান্সমেন্ট থেকে শুরু করে মুসলিম কান্ট্রিগুলি যে একটা অগ্রসর হওয়ার একটা অবস্থা দেখতে পাচ্ছি, পুরো দমে আসলে মুসলিমদেরকে এই এরিয়াতে, এই জোনে আবারও নিচের দিকে দাবানোর জন্য একটা প্রচেষ্টা হতে পারে মোদির। আরেকটা জিনিস আমি আপনার কাছে প্রশ্ন করছি, শেষ 2 লাইনে যদি বলেন আপনার অন্য কথা, সেটা হলো যে ভারত পাকিস্তান কি মুখোমুখি যুদ্ধ হবার কোনো সম্ভাবনা দেখেন কিনা আপনি এই পরিস্থিতিকে কেন্দ্র করে? ওই কথাটাকে আমি আরেকটা খুব লজিক্যাল একটা পয়েন্ট বলি। এখানে একটা জিনিস দেখেন
মানে আমি যেহেতু জঙ্গিবাদ নিয়ে কাজ করছি বা পড়াশোনা করছি সেজন্য বলি, আমরা আমরা যদি পুরো ওয়ার্ল্ডের বিভিন্ন টেরোরিজমের ঘটনাগুলো যদি আমরা অ্যাকুমুলেট করি, যত ঘটনা ঘটছে খুব কমই বা বলতে গেলে নাই, ভারতের ইতিহাসে নেই কখনো কোনো জঙ্গিরা বা টেরোরিস্টরা বা এক্সট্রিমিস্টরা তারা ট্যুরিস্টদের উপর হামলা করে না। এই হামলাটা কিন্তু ট্যুরিস্টদের প্রতি হয়েছে। এবং রাইট 2000 সালে যখন 32 জনের উপর হামলা হয়, এই 32 জন ছিল কিন্তু হিন্দু তীর্থ তীর্থযাত্রী যারা ছিল। তারপরে 17তে যে ঘটনা ঘটছে এটাও তো তীর্থ যাত্রী ছিল, তারাও হিন্দু ছিল। কিন্তু এই প্রথম যে ট্যুরিস্টদের প্রতি হামলা হয়েছে। আচ্ছা, এখন আমি আপনার প্রশ্নের উত্তরে যাই, যেটা আপনি বলেছিলেন যে এটা ভারত পাকিস্তান যুদ্ধ, আসলে এটা আমি মনে করি হবে না। কারণ কি, এই যে দুইটা পারমাণবিক বোমা দুই দেশে আছে, এটা বিশ্ব তাদেরকে হতে দিবে না, ভারত পাকিস্তান হতে দিবে না। তারা মাঝখানে করবে কি, এই হাউকাউ করে পাকিস্তান কিছু কিছু ফায়দা তারা নিজেরা লুটে নিবে, ভারত এই মোদি ইলেকশন থেকে শুরু করে তার ব্যক্তিগত কিছু ধান্দাগুলো তিনি করে নিবে। প্র্যাকটিক্যালি যুদ্ধ হবে না, আপনি চিন্তা করুন। এটা হচ্ছে মিউচুয়াল, আপনার যখন দুইটা কান্ট্রিতে আপনার পারমাণবিক অস্ত্র থাকে, তার মানে মিউচুয়ালি ডিস্ট্রাকশন করা, এর বিকল্প কিছু নাই। আর বিশ্ব কখনো এটা হতে দিবে না। পাকিস্তানের যে পরিমাণে আপনার পারমাণবিক অস্ত্র আছে, ভারতে যে পরিমাণে পারমাণবিক অস্ত্র আছে, এর 50% না তার চেয়ে কম সংখ্যক যদি ইউজ করা হয়, এতে এই পুরো রিজিয়নটা ধ্বংসস্তূপে পরিণত হবে। রাইট, চায়না আছে, রাশিয়া আছে, এখানে কানেক্টেড কানেক্টেড সবগুলো। রাইট। সো এখানে এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি এটা হবে না। বাট হ্যাঁ, কিছু টুকটাক আপনার কি বলা যায় যে প্রক্সি ওয়ার টাইপ কিছু ঘটনা করবে, যেমন এটাও কিন্তু একটা যুদ্ধাবস্থা। আমরা এখন কোন ধরনের কথা বলছি, এখন যেটা আছে এটা কিন্তু যুদ্ধাবস্থা। এখন অলরেডি পাকিস্তান তাদের আকাশ সীমায় আপনার ভারতীয় ওন্ড, ভারতীয় তৈরি বা ভারতীয় প্রতিষ্ঠান, সকল প্রতিষ্ঠানের আপনার ফ্লাইটগুলো ওখানে বন্ধ করে দিয়েছেন। তারপরে ভারত আবার পাকিস্তানের পানি সরবরাহ, তাদের যে যেটা সিন্ধুকি চুক্তি ছিল ওইটা, তারপর আরো কয়েকটা চুক্তি বন্ধ করে দিয়েছেন। এবং আরো একটা বিষয় বলি, আপনার এটা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে আপনার পাকিস্তানে কিন্তু জাতীয় পরিষদের নিরাপত্তা কমিটি আজকে বৈঠক হয়েছে। সেই বৈঠকে কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটা সিদ্ধান্ত হয়েছে। এই বৈঠকে পাকিস্তান যে সিদ্ধান্ত, এটা জাস্ট কিছুক্ষণ আগে বৈঠকটা শেষ হয়েছে, এটা এখনো মিডিয়াতে আমি জানি না গিয়েছি কিনা। তো এটা আমি একটা পাকিস্তানের একটা অফিসারের কাছ থেকে এটা কিছুক্ষণ আগে পেয়েছি। সেটা হচ্ছে যে পাকিস্তানে আপনার তারা মানে ওয়াঘা সীমান্তে অলরেডি তাদের সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন। পাকিস্তান ভারতের জন্য ওয়াঘা সীমান্তটা আগে খোলা ছিল, এটা বন্ধ করে দিয়েছে, 1 নম্বর সিদ্ধান্ত এটা। তারপরে পাকিস্তানে অবস্থানরত সব ভারতীয়দেরকে পাকিস্তান 48 ঘন্টার মধ্যে দেশ থেকে নির্দেশ দিয়ে দিয়েছে অলরেডি। তারপরে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় সামরিক উপদেষ্টাদেরকে অলরেডি অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ভারতীয় হাই কমিশনের কর্মী সংখ্যা 30 জনে নামিয়ে আনা হয়েছে। তারপরে পাকিস্তান আকাশ সীমার কথা যেটা বলছে, আকাশ সীমা এখন ভারতীয় উড়োজাহাজের জন্য সম্পূর্ণ বন্ধ। তারপর সব ধরনের বাণিজ্যিক লেনদেন স্থগিত, তৃতীয় দেশের মাধ্যমে লেনদেন হতো তাও অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই জিনিসগুলো অলরেডি পাকিস্তান সিদ্ধান্ত নিয়ে নিছে অলরেডি। শুধুমাত্র সশস্ত্র যুদ্ধ বাকি আছে, আর না হলে সব এর আগের যত কিছু সবকিছু হয়ে গেছে। এর আগেও ছোট ছোট যুদ্ধ, খন্ড যুদ্ধ হয়েছে বহুবার 47-এর পর ভারত আর পাকিস্তান বিভিন্ন ইস্যুতে, সেগুলিতে দুই পক্ষ হার জিত হয়েছে। এখন এটা নিয়েও হতে পারে কিনা, আর পূর্ণভাবে একদম পারমাণবিক যুদ্ধে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ হলো এখানে আপনার আন্তর্জাতিক বিষয় রয়েছে। মানে আপনি নিশ্চয়ই আপনি নিজেকে ধ্বংস করে আমাকে ধ্বংস করবেন না। এটা তো হচ্ছে যারা অধ্যাপক ফরহাদ হোসেন, আপনার কাছে যেতে চাই। অধ্যাপক ফরহাদ হোসেন, আপনি দয়া করে বলবেন, যারা অধ্যাপক ফরহাদ হোসেন আমার কথা শুনতে পাচ্ছেন? জি, দুঃখিত, একটু লম্বা সময় হয়ে গেছে। আমরা দুজনের কথা শুনতে, খুব চমৎকার আলোচনা চলছে। আমরা দক্ষিণ এশিয়া এখন খুবই গরম, বিশেষ করে কাশ্মীর, যে কাশ্মীর পৃথিবীর স্বর্গ বলা হয়, কাশ্মীর নিয়ে এর আগেও বহুবার দুই পক্ষ মুখোমুখি অবস্থানে ছিলেন। আপনি, আমার কাছে মনে হয় আমাদের এই সবার মধ্যে আপনি পলিটিক্যালি বিভিন্ন অ্যাঙ্গেলে যেভাবে স্টাডি করেন এই ভারতীয় বিষয়গুলো নিয়ে, আমরা হয়তো জনাব মেজর রেজা হয়তো তার নিরাপত্তার দিকটা সবচেয়ে বেশি জানে, কিন্তু আপনি রাজনৈতিক দিকটা খুব ভালো জানেন। মাউদ ভাই হয়তো অন্যান্য বিষয়গুলো ভালো। আপনার কাছে একটু শুনতে চাই, দুজনের বিশ্লেষণের প্রেক্ষিতে আপনি কি বলবেন, আপনার জনাব অধ্যাপক হোসেন? ধন্যবাদ সাগর ভাই, আপনার চ্যানেল সাংঘাতিক খ্যাতিমান, সেই জন্য এখানে কথা বললো আবার খুব বেশি পরিচিতি আসে আমাদের। এবং আজকে তো একেবারে আবহাওয়া গরম উপমহাদেশের,
হুম। তো আপনি চমৎকার একটি কথা আমাকে প্রশ্ন করার আগে একটু অবতারণা করলেন। কাশ্মীর অত্যন্ত সুন্দর, এটাকে বলা হয় সুইজারল্যান্ড অফ দ্য ইস্ট, প্রাচ্যদেশীয় সুইজারল্যান্ড বলা হয়। এবং সবসময় এটার আবহাওয়া এত আরামদায়ক, কিন্তু এটাকে গরম রাখেন রাজনীতিবিদরা। আবহাওয়া খুব নরম, আবহাওয়া খুব ভালো, আরামদায়ক, কিন্তু রাজনৈতিক অস্থিরতার জন্য কাশ্মীরের পরিবেশ অত্যন্ত গরম থাকে। তো মুঘল সম্রাট শাহজাহান কাশ্মীরে গিয়ে যে ফার্সিতে বলেছিলেন সেটা একটু পড়ি বা বলি ছোট্ট। হুম। अगर वह रूहे जमीन फिरदौस अस्त हमिन अस्त हमिन अस्त हमिन अस्त। আমি আবার পড়ি ফার্সি। अगर वह रूहे जमीन फिरदौस अस्त হামিন আস্ত হামিন আস্ত হামিন আস্ত। তিনি বলেছিলেন যে পৃথিবীতে যদি কোথাও কোনো স্বর্গ থাকে তবে এইখানে 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 এই কাশ্মীর। হুম। তো সেটাকে আমরা কি করলাম, এটা তো নরকে পরিণত করেছি। আজকে হুম। প্রায় ৭৮ বছর যাবৎ কাশ্মীরে যা চলছে, এটার জন্য উপমহাদেশের সাধারণ জনগণ কোনোভাবেই দায়ী নয়। এটার জন্য দায়ী হলো ভারত উপমহাদেশের রাজনীতিবিদরা। তারা এত সুন্দর ভূস্বর্গকে সবসময় একটি অগ্নিয়গিরি করে রেখেছেন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু কাশ্মীরের অবস্থা দৃষ্টি বলেছিলেন কাশ্মীর ইজ এ টাইম বম্ব। এবং সবচেয়ে বড় কথা কি জানেন, জাতিসংঘ যখন নেহেরুকে বললেন যে আপনি শুধু একটি দেশের প্রধানমন্ত্রী না, একজন বিশ্ব বরেণ্য ব্যক্তি, মানবাধিকারের বিষয়গুলো আপনি খুব এড্রেস করেন এবং আপনি কোনো পরাশক্তির পকেটে ঢোকেন না, আপনি পঞ্চশীলা এবং নন অ্যালায়েন্ট মুভমেন্ট অর্থাৎ এর মাধ্যমে আপনি একটি আলাদা অস্তিত্ব বজায় রাখেন আপনার এই যে আন্তর্জাতিক রাজনীতিতে। কিন্তু সেই নেহেরুকে জাতিসংঘ প্রস্তাব করেছিল যে কাশ্মীরের এই অবস্থা বা এইটার সমাধানের জন্য একটি কাজ আমাদের করতে হবে। সে জাতিসংঘ বলেছিলেন যে নেহেরুকে রিকোয়েস্ট করেছিলেন যে আপনি প্লেবিসাইড দেন, যেটাকে বলে গণভোট, যে কাশ্মীরের মানুষ সিদ্ধান্ত নিবে যে তারা কি ভারতের সঙ্গেই থাকবে নাকি তারা পাকিস্তানের সঙ্গেই থাকবে নাকি তারা আলাদা রাষ্ট্রীয় অস্তিত্বে থাকবে। প্লেবিসাইড হলো গণভোট। জওহরলাল নেহেরু প্রমিস করেছিলেন যে হ্যাঁ, আমি একটা সময় আসলে সময় সাপেক্ষে এটা আমার বিবেচনায় আছে, আমি কাশ্মীরের উপর প্লেবিসাইড বা গণভোট দিব, and the people of Kashmir will take the decision about the political destiny। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, নেহেরুর মতো এত বড় স্টলওয়ার্ড পলিটিক্যাল পার্সোনালিটিও ওনার কথা রাখেননি। এটাই হলো সবচেয়ে দুঃখের বিষয়। আজকে দেখেন এই কাশ্মীরের ব্যাপার নিয়ে উপমহাদেশে একটা উত্তেজনা লেগেই আছে। বিশেষ করে ভারত এবং পাকিস্তানের কোন রকম সুসম্পর্ক এখন পর্যন্ত গড়ে ওঠেনি, ডিপ্লোম্যাটিক রিলেশনও ভালো করে গড়ে ওঠেনি, এবং ক্রেডিবল ডিপ্লোম্যাটিক রিলেশন, যেটাকে বলে বিশ্বাসযোগ্য কূটনৈতিক সম্পর্ক, ভারত এবং পাকিস্তানের মধ্যে নেই। এটার একমাত্র কারণ হলো কাশ্মীর একটা ডিসপিউটিং ইস্যু দুই দেশের মধ্যে। তো এইটার জন্য দেখেন বেচারা কূটনীতিবিদদের জন্য আমার খুব মায়া হয়। বারবারই ভারত এবং পাকিস্তানের মধ্যে এই কাশ্মীর বিষয়ে যন্ত্রণা হয়, ঝামেলা হয়, তখন এ উইথড্র শুরু হয় তাদের ডিপ্লোম্যাট। যখন আপনাদের ভারত প্রথমেই তাদের পাকিস্তানের নেভেল অ্যাটাচি, মিলিটারি অ্যাটাচি এবং তারা এয়ার অ্যাটাচিকে উইথড্র করতে বলেছে। একই ব্যবস্থা নিয়েছে ইসলামাবাদ ভারতের বিরুদ্ধে। যে এই যে চলছে, এইগুলো কোনো প্রতিবেশী রাষ্ট্রের যে সম্পর্ক হতে পারে না। এটা একটা অসুস্থ সম্পর্কের মধ্য দিয়ে ভারত এবং পাকিস্তান আজকে 78 বছর যাবৎ অতিবাহিত করছে, যার উত্তাপ আমরাও বহন করছি। এবং সবচেয়ে বড় কথা, আজকে এই যে ঘটনা পেহেলগামে যে ঘটনা ঘটলো, সেই ঘটনার প্রেক্ষিতে যে ভারত যে তাৎক্ষণিকভাবে যে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে বসেছে, সেটা হলো আপনার ইন্ডাস ওয়াটার ট্রিটি তারা বাতিল করে দিয়েছে, যে এখন থেকে এটা আর কার্যকরী হবে না। তারা ভারত কিভাবে 2016 জানলো এটা পাকিস্তান বা কে করেছে না করেছে? ভারত কি একদম সম্পূর্ণ শুরু আগে থেকেই প্রস্তুতি ছিল যে ঘটনা ঘটবে আর আমরা এই দায়ে পাকিস্তানকে বিচ্ছিন্ন করব? আমি আমি একটা কথা বলি, এটা অনেকটা আন্তর্জাতিক চুক্তি এবং ওয়ার্ল্ড ব্যাংক এবং জাতিসংঘের মধ্যস্থতায় 1960 সালে এই চুক্তি হয়েছিল। আইয়ুব খান তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট, সামরিক শাসক, পরে প্রেসিডেন্ট হলেন আইয়ুব খান, এবং ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু
অন গুড ফেইথ এ ট্রিটি করেছিলেন। আপনাকে আমি বলি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াটার ট্রিটি ভারত এবং পাকিস্তানের মধ্যে, কারণ এটার নাম দেওয়া হয়েছে ইন্ডিয়াস ওয়াটার ট্রিটি, অর্থাৎ সিন্ধু নদী চুক্তি। কিন্তু হুম এইটার সাথে অনেকগুলো নদী যুক্ত। আমি আপনাকে বলি, পাঞ্জাবে বেশ কয়েকটা নদী আছে খ্যাতিমান, বিপাশা নদী আছে, বিয়াস হুম নদী আছে, শতদ্র নদী আছে, এটা জিরন পাকিস্তান নদী বাতিল আছে। করেছে, হ্যাঁ। হ্যাঁ, একদম পাঞ্জাবের এই 4-5টা নদী প্লাস আপনার সিন্ধু নদী, হুম পাকিস্তানের সিন্ধের সিন্ধু নদী, এইটা যে তারবেলা বাঁধ কন্ট্রোল করে এটাকে, হুম এইটা তারা বলছে যে এখনকার হবে না। এবং এইটা জানেন, ওয়াটার বা পানি কিন্তু একটি জনপদের লাইফ লাইন মানুষের। পানি এবং আকাশ মানুষ দুটোই বলেন, বাতিল প্রাণী করেছে। বলেন, হুম হ্যাঁ, আপনার সমস্ত প্রাণী জগৎ ধ্বংস হয়ে যাবে পানি হুম শূন্যতা দেখা দিলে। তো ভারত জিওগ্রাফিক্যালি অত্যন্ত সুবিধাজনক অবস্থায় আছে, যার জন্য ভারত কিন্তু পানি হুমকি দেয়। এটা হুম আমি মনে করি ওয়ান কাইন্ড অফ ডিক্লেয়ারিং ওয়ার অ্যাবাউট ওয়াটার, এটা হওয়া উচিত না। আন্তর্জাতিক অঙ্গনে একটা জিনিস কিন্তু মেনে চলতে হয়, সেটা হলো এই যে মানুষের স্বার্থ বিরোধী কোনো সিদ্ধান্ত নিতে হয় না, জনমানুষের স্বার্থ বিরোধী। আপনি হুম জানেন, যখন ইংল্যান্ডে আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় জার্মানি যখন ব্রিটেনের উপরে স্ট্রাইক করে, ইয়ার স্ট্রাইকিং, জার্মানি এবং ব্রিটেনের উপর একটা অলিখিত চুক্তি ছিল যে তারা অক্সফোর্ড ক্যামব্রিজে হামলা করবে না এবং তারা বার্লিন বিশ্ববিদ্যালয়ের উপর হামলা করবে না। এখন তারা প্রথমেই ভারত যে সিদ্ধান্ত নিল যে এই যে ওয়াটার ট্রিটি, সিন্ধ ওয়াটার মানে ইন্ডাস ওয়াটার ট্রিটি বাতিল করে দেবে। এখন পরোক্ষভাবে আপনাদের সাথে সাথে ইনস্ট্যান্টলি পাকিস্তান যে একটা স্ট্যান্ডে গেল যে তাইলে আমরা, এটা আমাদের জীবন মরণের সমস্যা, তাই যদি হয় তাহলে আমরা নিউক্লিয়ার ওয়ারে যেতে বাধ্য হব। ইট ইজ ভেরি ডেঞ্জারাস, ইট ইজ এ ভেরি সাংঘাতিক, পাকিস্তান ইট তো ইজ আকাশপথ ডেঞ্জারাস। বন্ধ করে দিচ্ছে, পাকিস্তান ভারতের জন্য আকাশপথ বন্ধ। আকাশপথ বাদ দেন, আকাশপথ এয়ার স্ট্রাইকিং এ কিছু হবে না, করলো কয়েক জায়গায় বোমা মারলো, এটা না। এই যে না না, নিউক্লিয়ার ওটা না, যুদ্ধ মানে আকাশপথ তো আপনার আকাশপথ ব্যবহার করে তো ভারত থেকে চতুর্দিকে যে আপনার ভারতীয় আচ্ছা, বিমান আমি সারা আপনাকে বিশ্বে বলি, কিছু বিশ্বে কিছু মিসাইল যাতায়াত আছে বন্ধ যেগুলো, হয়ে গেল। হুম কিছু কিছু মিসাইল আছে যেগুলো নিউক্লিয়ার ওয়েপন বহন করে, যেগুলো ভূমি থেকেই মারতে পারে, পাকিস্তান থেকেই মারতে পারবে ভারতের দিকে, ভারতও মারতে পারবে পাকিস্তানের উপর। এই হুম যে একটা ট্রেড হবে না, আমি জানি, যেটা আমাদের রেজাউল ভাই বলেছেন, কিন্তু হুম জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে কিনা, আপনি যদি ধরেন হয়ে গেল, তখন কি হয় জানেন, নিউক্লিয়ার ওয়েপন সবসময় ঘনবসতি শহরে করে, হুম চার্জ করে, তারপরে করে বড় বড় বা যেগুলো শহর গুরুত্বপূর্ণ শহর। তাহলে ঘনবসতি, ঘনবসতি শহর হলো কলকাতা, হুম ভারতবর্ষের সবচেয়ে ঘনবসতি শহর। সেইখানে আবার আমাদের দেশের অনেক রাজনীতিবিদরা বর্তমানে তারা এখন ওইখানে বসবাস করছেন, হুম বাংলাদেশের রাজনীতিবিদরা। এখন তাদের মনে কি চলছে যে যদি নিউক্লিয়ার এটা হয়েই যায়। যাই হোক, এখন যে জিনিসটা হচ্ছে যে ভারতের মানুষরা, ভারতের পণ্ডিত ব্যক্তিরা কিন্তু একটা গর্ব আছে তাদের মধ্যে, প্রচ্ছন্ন হুম গর্ব, যে তারা অত্যন্ত লেখাপড়া জানেন। হ্যাঁ, তাহলে তাদের ঐতিহাসিকরা অনেক লেখাপড়া জানেন, ইতিহাস জানেন। হুম পাকিস্তানেরও অনেক ঐতিহাসিক আছে, প্রচুর লেখাপড়া জানেন। পাকিস্তানে কিন্তু একটা সাংঘাতিক সাবলাইম ইন্টেলেকচুয়াল গ্রুপ আছে, এটা আমি তাদের সাথে অনেকের সঙ্গে আমার যোগাযোগ আছে, ভারতের সাথেও যোগাযোগ আছে, ভারতের পণ্ডিত বেশ কিছু লোকের সঙ্গে। তারা কিন্তু ইতিহাসটা জানেন। তারা কি এটা জানেন না যে যে হিন্দুত্ব বা যে যে সনাতন ধর্মের যে সভ্যতা, সেটা টোটালটাই তৈরি হয়েছে বর্তমান পাকিস্তান ভূখণ্ড থেকে। আমি যদি স্পেসিফিক্যালি বলি, যে কেন বলছি জানেন, সাবধান হওয়া উচিত দুইটা রাষ্ট্রের, ভারত এবং পাকিস্তানের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে পারস্পরিক ডিল করা উচিত। ছেলে খেলা নয় যুদ্ধ, এবং নিউক্লিয়ার যুদ্ধ তো প্রশ্নই ওঠে না একবিংশ শতাব্দীতে। তারা জানে না যে নিউক্লিয়ার যুদ্ধ হলে কি হবে। আমরা যে ভারত যে গর্ব করে, যে শ্রীকৃষ্ণকে নিয়ে গর্ব করে, তাদের গীতাকে নিয়ে গর্ব করে, গীতার উৎপত্তি সিন্ধু নদী, এবং তাদের শ্রীকৃষ্ণ মহাপ্রভু তিনি যে প্রথম মন্দির স্থাপন করলেন, মন্দিরের শিলান্যাস করলেন, সেটা আপনি গুজরাটের ইয়া থেকে, যে শহরটার নাম হলো আপনার দ্বারকা, দ্বারকা শ্রীকৃষ্ণ শহর তৈরি করেছেন গুজরাট। গুজরাট থেকে 375 কিলোমিটার দূরে হলো করাচি। এটা পার হয়ে গিয়ে উনি পাঞ্জাবে যে জায়গাটা চাকুয়াল জেলায় একটা মন্দির তৈরি করলেন, আজ থেকে 3500 এক বছর আগে, এই বছর ধরে। কোথায় তৈরি করলেন? চাকুয়াল জেলা, এটা পাঞ্জাবে পড়েছে। এই চাকুয়াল জেলা ইয়াহিয়া খানের জন্ম। হুম এইখানে শ্রীকৃষ্ণ আজ থেকে এত বছর আগে গিয়া শিলান্যাস করেছে, যে মন্দিরটার নাম হলো কাটাস হুম রাজ মন্দির। হুম সেইখানে প্রতি বছর
ভারত থেকে তীর্থযাত্রী হিসেবে অনেক লোক যায়। ইমরান খান প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এটাকে শান বাঁধানো ঘাট তৈরি করে দিয়েছেন সরোবরের পারেই মন্দিরটা, ৩৫০০ বছর আগের মন্দির, এবং শ্রীকৃষ্ণ এটা শিলান্যাস করেছেন। এটা কি জানেন না? জেনারেল আইয়ুব খান, যার গ্রামটার নাম হলো রেহেনা গ্রাম, ছোট্ট একটা গ্রাম, এটা এখনো ৩৫% লোক হিন্দু পাকিস্তানে, জানেন? তো এইগুলা আপনার ভারতের যে ভগবত গীতা আরম্ভ করা, এটা তো পাকিস্তানের ভূখণ্ড থেকে ধর্ম, হিন্দু ধর্মের উৎপত্তি হয়েছে বা সনাতন ধর্মের উৎপত্তি হয়েছে। এটা কি জানে না? বলছে ধরো হরপ্পা, তক্ষশিলা, এগুলাকে আমরা ওন করব, আবার নিউক্লিয়ার যুদ্ধ হবে। এখন ধরেন পাকিস্তান নিউক্লিয়ার যুদ্ধে থ্রেট করেছে, নিউক্লিয়ার চার্জ করছে দিল্লিতে এবং আগ্রায়, তাজমহল শেষ। তৈরি করেছে কে? বাদশাহ শাহজাহান, যার কবিতা দিয়ে আমি শুরু করলাম। এরপরে তা আগ্রা ফোর্ট তৈরি করেছে কে? বা আকবর। তারপরে আপনি লালকেল্লা তৈরি করেছে শাহজাহান, লাগছে তো প্রায় ৩০ বছরের মতো লালকেল্লা তৈরি করতে। গোলকোন্ডা, বিজাপুরে বড় বড় যে প্রাসাদ গুলো তৈরি করেছে কে? আদিল শাহ, কুতুব শাহ। তাইলে যদি পাকিস্তান নিউক্লিয়ার চার্জ করে, তাইলে ভারতের যে আর্কিটেকচার, স্থাপত্য তো সুন্দর, স্থাপত্য তো সব মুসলমান সম্রাটরা করেছেন, মুসলমান সুলতানরা করেছেন, তাই না? নিমিশেই শেষ হবে। এবং ভারত যদি চার্জ করে তক্ষশিলা শেষ হয়ে যাবে। ভারতের সবচেয়ে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এই তক্কা হলো ভরতের ছেলে, ভরতকে রামের ছোট ভাই ভরতের ছেলে টক্কা, তার নামে টক্কা। তারপরে আপনার কাসুর, জেলা পাঞ্জাবের কাসুরকে কুশলভ, এই রামের ছেলে কুশ, তাহলে পাঞ্জাবের কাসুর জেলা, যেটা নূরজাহানের জন্ম, বর্তমান পাকিস্তানে পড়ছে। তো এইগুলো তো জানে, হিন্দু সভ্যতা পুরোটাই তো কুশলভ যাই বলেন সবকিছুই তো বর্তমান পাকিস্তান ভূখণ্ডে। কাকে আপনি অ্যাটাক করবেন ভাই? আমি একটা কথা বলি, আপনি কি খুবই খারাপ অবস্থা। নিউক্লিয়ার ওয়ারের কোনো সম্ভাবনা দেখেন কিনা হানার মধ্যে? বলেন। এটাই তো মানুষের মনে বড় ধরনের আপনি প্যানিক তৈরি করছে। এই প্যানিকটা কি ভালো? ভারত এবং পাকিস্তানের জনগণের মধ্যে যে প্যানিকটা তৈরি হয়েছে, এই প্যানিকটা কি ভালো? আমাদের বাংলাদেশের মানুষ বলেন, এখন সাগর ভাই, আপনার বাসার পাশে যদি আমার বাসাটা হয়, আমার বাসা আগুন লাগলে আপনি কি, আপনার আগুন না লাগুক, উত্তাপ আপনাকে সহ্য করতে হবে। আল্লাহর দোহাই দিয়ে একটা কথা বলি, আল্লাহর দোহাই দিয়ে ভারত এবং পাকিস্তানের ডিপ্লোম্যাটদের বলি, রাজনীতিবিদদের বলি, আর এইসব করবেন না। আপনাদের খেলা সবাই বুঝে। আপনারা বলেন সিকিউরিটি সবসময় আপনার কাশ্মীরে দিয়ে রাখেন, প্রতি 20 ফুট 30 ফুট দূরে আর্মি থাকে। ওই দিন থাকলো না কেন পেহেলগামে ওই দিন থাকেনি কেন সিকিউরিটি? কেন থাকলো না? আর ভারতের পাকিস্তানের সেনাবাহিনী প্রধান আসিফ মুনির, এই আপনারা তো সব খেয়ে দিয়ে শেষ করছেন পাকিস্তানের, আপনি হঠাৎ করে এরকম জিদাতি তত্ত্বে আপনারা তো মাথাচাড়া দিয়ে উঠলো কেন? এই সময় মন্তব্য করার কি প্রয়োজন ছিল আপনার? তো স্ট্র্যাটেজি কিন্তু দুই দিক থেকে আছে, এইগুলো তৈরি করা, এইগুলো ভালো না। আপনাকে একটা কথা বলি, আপনার, আমার বোধ সময় প্রায় শেষ হয়ে গেছে, একটা কথা বলি। কাশ্মীর নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয় 1948 সালে পুঞ্চ সেক্টরে। আমি এটার পুরা বিবরণে যাচ্ছি না, পরে যদি নেক্সট টাইমে আমাকে সময় দেন তাহলে বলবো, অথবা অন্য আরেকদিন বলবো। পুঞ্চ সেক্টরে যখন যুদ্ধ হয়, একই মায়ের গর্ভজাত 2 সন্তান, দুই পক্ষে দাঁড়িয়েছে, যেমন ইউনুস খান আর ইয়াকুব খান। ইয়াকুব খান মেজর ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে, উনি পাকিস্তানের অপশন দিয়ে চলে আসলেন, আর ইউনুস খান ভারতের থেকে গেলেন। তারা হলেন রামপুরের নবাবের সাওয়াল, 2 ছেলে। এখন কোন সেক্টরে যখন যুদ্ধ লাগলো, ইয়াকুব খান তো তখন মেজর, আর তার বড় ভাই হলো কর্নেল ইউনুস খান ভারতের পক্ষে দাঁড়াইছে, ইয়াকুব খান মেজর হিসেবে দাঁড়াইছে পাকিস্তানের পক্ষে। তখন সাংবাদিকরা তার মাকে, নওয়াব জাদি, তার মাকে গিয়ে জিজ্ঞেস করলেন যে আপ বাতায়ে কোচ, आपका दो लड़का 2 फ्रंट में खड़ा होगी, फेस टू फेस वार होगी, तो जंग शुरू होगी, आप क्या बात है? तो उन्हीं বললেন যে मैं तो बहुत ही बदनसीबी माँ है, আমি খুবই একজন বদনসিব মা, আমার কপাল মন্দ। আমি এখন নেহরু সাহেবকে বলবো আর জিন্না সাহেবকে বলবো, আমি একজন মা, আমার ঔরজাত 2 সন্তান, এখন 2 ভাই মুখোমুখি দাঁড়িয়েছে শত্রু হিসেবে যুদ্ধের ময়দানে। আমি তো মা, আমি কি করি? मैं क्या करूंगा? मेरा बदान 2 टुकड़ा काट दो, एक टुकड़ा पाकिस्तान जमीन में रहने दो, दूसरा टुकड़ा
ভারত জমিন মেরে এখানে তো আমার টুকরা, আমার শরীরটা 2 টুকরা করো, এক টুকরা ভারতে রাখো আর এক টুকরা পাকিস্তানে রাখো। আমি এখন কি করব? এই ইয়াকুব খান 1971 সালে ইয়াহিয়া খান যখন বলছিল অপারেশন সার্চ লাইট, আমাদের এখানে উনি ছিলেন মিলিটারি গভর্নর, লেফটেন্যান্ট জেনারেল ছিলেন তখন, নাকি ইয়াহিয়া খান বলছিল মারো লোক, উনি বলছিল আমি মারবো না, তাহলে তাহলে চাকরি ছাড়ো, উনি চাকরি ছেড়ে দিয়েছেন। এই হলো ইয়াকুব খান, তার বড় ভাই ইউনুস খান। এখন বুঝছেন তো কার সাথে যুদ্ধ করবে? আমি জি কিন্তু হিস্ট্রিক্যালি ব্যাপারটা জাজ করলাম, হিস্টোরিক্যালি। সো ইট শুড বি টেকেন এজ এ সিরিয়াস কনসার্ন by the politicians, by the diplomat, by the intellectuals of both the মানে countries, like India and all parties should take it very seriously. জি, Pakistan. আপনাকে অনেক ধন্যবাদ। আমি আসছি আপনার কাছে, জনাব রেজাউল করিম রেজা, আপনার কাছে আসি আরেক মানে একই বিষয়ের উপরে ভিত্তি করে বাংলাদেশ কতটা এখানে সম্পৃক্ত রয়েছে। আমরা যদি ভারতের, আপনারা এর আগের যে ইঙ্গিতগুলো দিয়েছি, ভারতের সম্পৃক্ততা বলুন, ভারতের পরিকল্পনার অংশ হিসেবে যদি ওই ঘটনাগুলো ধরি, তাহলে ভারতের সাথে বাংলাদেশেরও সাম্প্রতিককালে সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না, অনেক খারাপ অবস্থাতে যাচ্ছে। এই ক্ষেত্রে ভারতীয় যে রয়ের কথা যদি বলি আমরা, ভারতীয় গোপন শক্তি, কালো শক্তি কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশে বিভিন্নভাবে, রাজনৈতিকভাবে বিভিন্নভাবে প্রচ্ছন্ন ভাবে হোক, গোপন ভাবে হোক, কিন্তু বলবৎ রয়েছে, অনেকে মনে করে এখনো পর্যন্ত রয়েছে। আগের মতো নাই, শেখ হাসিনা আগের মতো এখনো রয়েছে। কাদের মাধ্যমে বাংলাদেশে রয়েছে বলে মনে করেন? আমরা গত 2 দিন ধরে বেশ তর্ক বিতর্ক শুনছি যে কালবেলার সম্পাদক সন্তোষ শর্মার কে নিয়ে বেশ তর্ক বিতর্ক চলছে, সে রয়ের এজেন্ট। তারপরে আবার কালবেলার দেখা যাচ্ছে যে সাথে সন্তোষ শর্মার সাথে বিএনপির নেতাদের সাথেও দেখলাম আমরা মিটিং করছে, সে আবার জামাত ইসলামের সাথে মিটিং করছে। এই যে অবস্থা, এগুলির সাথে ভারতীয় প্রভাব এখানে এদের মাধ্যমে কতটুকু বিস্তার লাভ করতে পারে বলুন? বাংলাদেশও কতটা হুমকির মধ্যে আছে এসব নিয়ে? সাগর ভাই, অনেক মানে কি বলা যায়, একটা কমপ্লেক্স সিচুয়েশন এবং একটা কমপ্লেক্স কোয়েশ্চেন করছেন, বাট ভেরি ইন্টারেস্টিং এবং ভেরি রিলেভেন্ট এই মুহূর্তে। আমি গত 1 বছর আগে, পরবর্তীতে আমার যে কোনো কারণে এটা নিয়ে প্রসিড করা হয়নি, আমি কোনো একটা ইভেন ভারতের মানে দিল্লি ইউনিভার্সিটিতেও, আমি 3টা ইউনিভার্সিটিতে আমি একটা রিসার্চ প্রপোজাল আমি সাবমিট করেছিলাম। সেটা ছিল দ্য রাইজ অফ এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ইন বাংলাদেশ। এটা আওয়ামী লীগ পিরিয়ডে, শেখ হাসিনার সময়। এবং আমি আমার কয়েকটা মানে এক্স কলিগ, ওরা আমাকে সহযোগিতা করেছিল এই বিষয়ে। তো এখন আপনার প্রশ্ন হতে পারে কেন ইন্ডিয়ানই একটা ইউনিভার্সিটিতে কেন এটা আমি সাবমিট করেছিলাম? কারণ আমার ওই রিসার্চ, আমার যে প্রপোজালের মধ্যে অন্যতম একটা বিষয় ছিল, ফাইন্ডিং ছিল যে এই ভারতের এই কি বলা যায় যে সাউথ এশিয়া রিজনে ভারতের ব্যর্থতার জন্য সবচেয়ে বেশি দায়ী ইন্ডিয়ান র। ভারতের ব্যর্থতার জন্য ভারত সরকারের দুর্নাম, বিজেপির দুর্নাম বলেন, কংগ্রেসের দুর্নাম বলেন, তাদের সবকিছুর ব্যর্থতার জন্য। যেমন ধরেন বাংলাদেশে আমরা আওয়ামী লীগ পিরিয়ডে ডিজিএফআইকে যেভাবে আপনারা দোষী করতেন না, দায়ী করতেন না, ভারতের র হচ্ছে ওই রকম। ভারতে কিন্তু অনেক বিতর্কিত একটা গোয়েন্দা সংস্থায় পরিণত হয়েছে। তো আমি এই জন্য বলবি যে আপনি যখন রয়ের কথা বলবেন, রয়ের কথা বলা, রয়ের সমালোচনা করা মানে আপনি ভারতের বিরোধিতা করা না। এটা ভারতের মানুষেরও বোঝা উচিত যে আমরা রয়ের বিরুদ্ধে কথা বললেই তোমাদের ভারতের বিরুদ্ধে কথা বলছি, এইভাবে তোমাদের চিন্তা করা উচিত না। রয়ের অতুৎসাহী কিছু কর্মকর্তা আছেন যাদের কিছু ভূমিকার কারণে এই বাংলাদেশে কিন্তু এন্টি ইন্ডিয়ান বা রাইজ অফ এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট এটা হয়েছে। তো যাই হোক, আমি ওই লাইনেই কথা বলছি। তো বাংলাদেশে এই রয়ের মতো প্রতিষ্ঠান, যারা আপনি দেখবেন বাংলাদেশের সাধারণ পজিটিভ মাইন্ডেড বা কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনা যারা করে, বা দুই দেশের মধ্যে সত্যিকার অর্থেই দুই দেশের জনগণের, বাংলাদেশের জনগণের ভালো হবে, ভারতের জনগণের ভালো হবে, এইরকম সেন্টিমেন্ট যারা বহন করে, এইরকম ব্যক্তিদের সাথে এই রয়ের লোকজন যোগাযোগ করেন। এরা যোগাযোগ করে খুঁজে বের করবে সন্তোষ শর্মা টাইপ ক্যারেক্টার। আপনি যে সন্তোষ শর্মার কথা বললেন, এই আপনাদের রয়ের সাথে তার কোনো যোগাযোগ আছে কিনা কি মনে করেন? এটা আমি মনে করি এটা নিয়ে আসলে সন্দেহ থাকা উচিত না। কারণ সন্তোষ শর্মা, আপনার গত আওয়ামী লীগ গভর্নমেন্ট পিরিয়ডে সন্তোষ শর্মার যত সম্পৃক্ততা দেখবেন, আপনি যদি ওই যে যত আলেমরা বন্দী ছিল, এই আলেমদেরকে যদি প্রশ্নপাত করেন, কয়েকজন অলরেডি আপনি স্বীকারোক্তি দিয়েছে, তারা সরাসরি এই সন্তোষ শর্মার উপস্থিতি টের পেয়েছেন। তারা ডিবি অফিসে, আপনি আমাকে বলেন সন্তোষ শর্মা ছিল কালবেলা সম্পাদক, তার পূর্বে সে কি ছিল, তার ব্যাকগ্রাউন্ডটা দেখেন, গত 20 বছর সে কোথায় কোথায় ছিল। সন্তোষ শর্মা ডিবি অফিসে ডিবি ইন্টারোগেশন সেলে কেন যাবে?
সন্তোষ শর্মা গোয়েন্দা অর্গানাইজেশনের অধীনস্থ ইন্টারগ্রেশন ছেলে গুম খুন যেখানে হোক এই জায়গাগুলোতে গোয়েন্দা কর্মকর্তাদের সাথে তার যোগাযোগ কেন থাকবে? আমি নিজে, আমার কাছে প্রমাণ আছে, আওয়ামী লীগ গভর্নমেন্ট পিরিয়ডে কোন কোন গোয়েন্দা সংস্থার অফিসে সন্তোষ শর্মা যেত, কোন কোন গোয়েন্দা সংস্থার কোন কোন কর্মকর্তার সাথে সন্তোষ শর্মার কথা হতো, এটা আমার কাছে এভিডেন্স আছে। মানে আমি সত্যি কথা অনেকদিন অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকার কারণে এই বিষয়টা কেন জানি মাথায় আসেনি। এই সেদিন গতকালকে ইলিয়াসের পোস্ট থেকে মাথায়, আরে এই সন্তোষ শর্মা, আমি যখন মানে আমি মনে করি সন্তোষ শর্মা নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছে। মানে উনি এতদিন যথেষ্ট আন্ডার কভারে ছিলেন, বাট একটা কথা আছে না যে প্রতিটা অপরাধী একটা সময় দেখবেন যে তার অপরাধী চিহ্ন রেখে যায়, বা তিনি সুযোগ তৈরি করে দেন তার কিছু মানে বিষয়ে মানে গোপন প্রকাশ করার জন্য। সন্তোষ শর্মাকে যখন আমি তারেক রহমানের একটা প্রোগ্রামে তারেক রহমানের উপস্থিতিতে যখন দেখলাম তৈলবাজি করছে, এবং আরেকটা জায়গায় দেখলাম যখন জামাতের প্রোগ্রামে সে বক্তব্য দিচ্ছে, এই দুই ভিডিও দেখার পরে আমি রীতিমতো সে তো গিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মনে হয় যতটুকু সে সাধারণ সম্পাদক হিসেবে সেখানে তো রয়ের প্রতিনিধি হিসেবে বাংলাদেশে। আচ্ছা আপনি আমাকে উত্তর দেন, বাংলাদেশের হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদে সন্তোষ শর্মা কে? হুইজি? তার চেয়ে যোগ্য লোকের অভাব পড়েছে? উনি কেন ওখানে? উনি সাংবাদিক, তাকে যোগ্য মনে করে। আপনি তাকে একটা পরিচয় দিবেন, আপনি সে কি সাংবাদিক? যদি সাংবাদিক হয় ওখানে কেন গেছে? আর যদি তিনি যদি সাংবাদিক হয়ে থাকেন তাহলে তিনি পালাবেন কেন? আমাকে আপনি উত্তর দেন এটা আমাকে। একটা জার্নালিস্ট পালাবে কেন? সন্তোষ শর্মা কেন পলাতক ছিল 5 আগস্টের পরে? কারণ তিনি নিজে জানেন অপরাধী। সন্তোষ শর্মা নিজে জানে আমি অপরাধী, কিন্তু আপনি তাকে অপরাধী বলছেন না, প্রশাসন অপরাধী বলছে না, জামাত তাকে অপরাধী বলছে না, বিএনপির কিছু নেতা সালাউদ্দিনের মতো লোকজন তাকে অপরাধী বলছে না। সে কিন্তু নিজে স্বীকার করে অপরাধী। কেন স্বীকার করে? তার মানে তিনি স্বীকার করার আগেই তার প্রকাশ পেয়ে গেছে কি জন্য তিনি পলাতক ছিলেন। একটা মানুষ অপরাধ না করলে কেন পালাবে? বাইতুল মুকাররমের খতিব কেন পালিয়েছিলেন? কারণ তিনি অপরাধী ছিলেন। এই সন্তোষ শর্মা কেন পালিয়েছিলেন? তিনি অপরাধী ছিলেন। এবং বাংলাদেশের আমার মতো মনে হয় যারা অনেক জনগণ আছে তারা জানতো তিনি পলাতক দেশের বাইরে। আমি জানতাম দেশের বাইরে তিনি পলাতক, কারণ তার মতো অপরাধী বাংলাদেশে যে থাকতে পারে এটা আমি কল্পনা করিনি। সেই লোক হঠাৎ করে আপনার স্টেজে বক্তব্য দিচ্ছেন। তারেক রহমান, আমি চিন্তা করি তারেক রহমানের উচিত বিএনপির এই নেতাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, যে তারেক রহমানের উপস্থিতিতে সন্তোষ শর্মাকে বক্তব্য দিতে হবে কেন? কেন ওই জায়গায় আর কোনো হিন্দু লোক ছিল না? সে যদি সভাপতি হয় সেক্রেটারি বক্তব্য দিত, জয়েন্ট সেক্রেটারি বক্তব্য দিত, আরো 10 জন লোক বক্তব্য দিত, ও কেন বক্তব্য দিবে? যেই লোক সরাসরি রক্ত পিপাসুর ভূমিকায় ছিল, যে ব্যক্তি আলেমদের প্রতি নির্যাতন করেছে, যিনি সরাসরি গোয়েন্দার রয়ের প্রেসক্রিপশনে গোয়েন্দা অর্গানাইজেশন গুলোতে তিনি কাজ করেছেন, সন্তোষ শর্মা। আপনি আমাকে বলেন যে সন্তোষ শর্মার মতো কয়টা সাংবাদিক আপনার সব বললাম, কয়টা সাংবাদিক না আপনার কোন মানে আওয়ামী লীগ পিরিয়ডে যত সাংবাদিক ডিজিএফআই বা আপনার ডিবি বিভিন্ন গোয়েন্দা প্রতিষ্ঠানগুলোতে যারা যেত তারা একজন ভালো মানুষ? বলেন, আপনি বলেন, তারা যাবে কেন ওখানে? আপনার একটা কজ থাকতে তো, কি কজ? একজন সাংবাদিকের ওখানে কাজটা কি? তিনি কেন যাবেন? তার সাথে পলিটিক্যাল উইং এর ডাইরেক্টরের সাথে এত সম্পর্ক থাকবে কেন সন্তোষ শর্মার? ওয়াই? সাংবাদিক হিসেবে থাকাটাও অস্বাভাবিক কিছু না, যেতেই পারে। হ্যাঁ, বাট তার পারপাসটা ছিল সাংবাদিক হিসেবে তার সাথে রয়ের সম্পর্ক আছে কিনা সেটা ইম্পর্টেন্ট। সাংবাদিক হিসেবে তার সন্তোষ শর্মার আপনার সে কালবালা পত্রিকাটায় তিনি মানে এই পত্রিকাটা নিয়েছিলেন শুধু তার কানেকশনের একটা বেস তৈরি করার জন্য। আপনি একজন একটা শোনেন, প্রকৃতি ইন্টেলিজেন্স আমরা বুঝি না। আমরা ওই ডিজেপিতে চাকরি করলে, ওই ডিবিতে চাকরি করলে, এসবিতে এনএসআইতে চাকরি করলে, বা রতে চাকরি করলে, বা আপনার ওই মোজাদে চাকরি করলে, জব করলে আমরা তখন মনে করি এই গোয়েন্দা। প্রকৃত একটা গোয়েন্দা দুইটা রোল থাকে, একটা কোভার্ট, একটা হচ্ছে ওভার্ট। আপনি ওভার্ট যারা তাদেরকে আপনি চিনেন, কোভার্টদেরকে আপনার কখনো চেনার কথা না। এই সন্তোষ শর্মা হচ্ছে কোভার্ট রোলের ব্যক্তি। তিনি আপনারা কিছু গোয়েন্দার রোল থাকে যে আপনি যেমন ধরেন আপনি রয়ের একজন এজেন্ট, বা আপনি একজন মোজাদের এজেন্ট, অথবা কেজিবির একজন এজেন্ট, কিন্তু আপনি কি করবেন? আপনি একটা ইউনিভার্সিটি প্রফেসর হিসেবে কাজ করছেন। ওই যে শাহরুখ খানের আপনার একটা মুভি আছে না, যেটা ওই যে আপনার সে কি বলে যে যেখানে সে একটা ইউনিভার্সিটি কলেজের শিক্ষক হিসেবে কাজ করেন, বাট তিনি থাকেন মেহুনা। তো এটা কিন্তু রিয়েলিটি। ওখানে যে মুভিতে যেটা দেখাইছে, আপনি যত মুভি দেখেন কোভার্ট রোলে যেসব গোয়েন্দারা থাকে তারা কিন্তু
অ্যাকচুয়ালি ওই প্রকৃত আইডেন্টিটি তারা দেন না, তারা অন্য একটা প্রতিষ্ঠানে তারা কাজ করেন, বাট তিনি কাজ করছেন কোভার্ট রোলে। এই সন্তোষ শর্মা কালবেলা ছিল তার একটা কোভার্ট রোল, ওখানে মানে তিনি দেখাচ্ছিলেন আমি পত্রিকার সম্পাদক, বাট বাস্তবে সে ওই পত্রিকার সম্পাদকের চেয়ে তার মূল পেশা অন্য। আপনি দেখেন একটা মানুষ কোন পত্রিকার, আপনি বলেন আওয়ামী লীগের সময় কোন পত্রিকার সম্পাদক এই রোলে যেতে পারছে, সন্তোষ শর্মা যে রোলে যাচ্ছে বর্তমানে, কত দ্রুত তারেক রহমানের সামনে সে বক্তব্য দিচ্ছে, আপনি ক্যালকুলেট করেন একটা মানুষ কত সহজে স্টেজে এই পর্যায়ে যেতে পারে যে উনি দাঁড়া আছেন জামাত এবং জামাত ইসলামের অন্যতম প্রভাবশালী নেতা তার পিছনে দাঁড়ায় আছেন। এই যে তার বিভিন্ন জায়গায় অ্যাক্সেস, তার উপস্থিতি হঠাৎ করে তার যেগুলো, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি কে। তো একজন রয়ের প্রেসক্রিপশনে কাজ করা প্রমাণিত রয়ের এজেন্ট, আপনার আওয়ামী লীগের ফ্যাসিস্ট গভর্নমেন্টের একজন রক্তপিপাসু ব্যক্তি, এবং যিনি আপনার যার কাজেই ছিল ফ্যাসিস্ট গভর্নমেন্টকে টিকিয়ে রাখা, সরাসরি অ্যাক্টিভলি কাজ করা, সেই ব্যক্তি এখন বিএনপিতে অনুপ্রবেশ, জামাত ইসলামে অনুপ্রবেশ, এবং তিনি বাংলাদেশে এখন আর কয়েকদিন পরে আপনি দেখবেন সে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা হয়ে গিয়েছে। উইল নট বি সারপ্রাইজড। সো এই ব্যক্তিগুলোর মতো মানুষের কারণে এবং এই রয়ের কিছু বিতর্কিত ভূমিকার কারণেই কিন্তু এই ভারত উপমহাদেশে ইন্ডিয়া মানে আমি যদিও ঠিক আছে এই নিয়ে বিশেষ অনেক আলোচনা আছে, অনেক সমালোচনা আছে, অনেক প্রশ্ন আছে, আমি আপনাকে যদি বলি বন্ধুদের হারাচ্ছে তার দেশেরই গোয়েন্দা সংস্থা রয়ের কারণে। দ্যাট ইজ দ্য মাই লাস্ট না মানে রয়ের সাথে তার কানেক্টিভিটিটা কি কোনো প্রমাণিত সত্য হয়েছে কিনা এই পর্যন্ত, প্রমাণিত সত্যটা কি প্রমাণিত হয়েছে কিনা যে তার সাথে, কারণ একজন সাংবাদিক হিসাবে সব জায়গাতে তার বিচরণ থাকাটা অনেকটাই স্বাভাবিক ধরতে পারি আমরা, বিং এ জার্নালিস্ট। আপনাকে তাহলে আমি একটা কথা মেনশন করি, আমার প্রফেশনাল কাজ হলে আমি যেহেতু একটা বিদেশি প্রতিষ্ঠানে কাজ করি, আমার বিভিন্ন হাই কমিশন গুলোর সাথে আমার অনেক ইয়ে আছে, আর আমি যদি ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে লেখালেখি করি, গবেষণা করি, পড়াশোনা করছি, এটা নিয়ে কম বেশি শিক্ষকতার সাথে জড়িত, আমার বিভিন্ন এম্বাসির বিভিন্ন বিদেশিদের সাথে খুব ভালো সম্পর্ক আছে। আমার সাথে ইউনাইটেড নেশনসের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার মাধ্যমে ভারতের ডেপুটি হাই কমিশনার বিনয় জর্জ, তার সাথে পরিচয় হয়েছিল। সেই বিনয় জর্জের মুখে আমি নিজে শুনেছি, ডেপুটি হাই কমিশনার বিনয় জর্জ, তার মুখে নিজে শুনেছি সন্তোষ শর্মার কথা। আচ্ছা, ওকে, ফাইন। বাংলাদেশে কি র নিষিদ্ধ? না, অবশ্যই নিষিদ্ধ। আমি কি বললাম গোয়েন্দা নিষিদ্ধ কিনা আমি জিজ্ঞাসা করছি, নিষিদ্ধ কিনা? বাংলাদেশে নিষিদ্ধ না, তারা কেন? বাংলাদেশে তো অফিসিয়ালি র আছে, অফিসিয়ালি, এবং তাদের এখানে ইয়ে আছে, অফিস আছে, তারা ওই অফিস স্টেশন আছে, অফিস স্টেশনের হেড আছে, সবই আছে। না না না, সাগর ভাই এখানে বলি, আপনাকে বলি কিছু বিষয় আপনাকে বোঝার স্বার্থে আমি বলি। কোন দেশে কখনো প্রশ্নগুলো করছে মানে লেগালি প্রশ্ন করবার কোনো সুযোগ আছে কিনা? এটা একটা শিক্ষণীয় বিষয়, এটা আমাকে একটু শেষ করতে দেন। কোন দেশ কখনো গোয়েন্দা কর্মকর্তা পাঠায় না। এটা পাঠায় আপনার ওই যে বলবো না যে কোভার্ট রোল। যেমন ধরেন ভারতের একজন আর্মি অফিসার এখানে কিন্তু হাই কমিশনের ডিফেন্স অ্যাটাচি হিসাবে থাকে। এখন সে ডিফেন্স অ্যাটাচি হতে পারে, সে ওই জায়গারই গোয়েন্দার একজন কর্মকর্তা, আবার তাকে এখানে ধরেন ভারতের একজন পুলিশ কর্মকর্তা, আই এর একজন কর্মকর্তা, বা আপনি এখানে পাঠাইলো তাকে যে কনসুলার হিসেবে, দেখার কোনো সুযোগ নাই, তো আমাদের ভাবার কোনো সুযোগ নেই। কিন্তু র তো বাংলাদেশে অফিসিয়ালি ডিক্লেয়ার্ড, এটা এমন না যে অ্যাটাচি হিসেবে আছে না। এখন সেটা বাংলাদেশ একটা দেশের গোয়েন্দা সংস্থা একটা দেশে এভাবে থাকার কথা না থাকতে পারে, কিন্তু বাংলাদেশে তো আছে। এটা শেখ হাসিনা সরকারের সময় কি ছিল? মামুন ভাই কিছু বলছেন, মামুন ভাইয়ের কথা শোনা যাচ্ছে না। আমি বলছি র যেরকম এখানে কাজ করে, আইএসআই করে, মোসাদ করে, সিআইএ করে, অফিসিয়ালি করে, আমি সেটাই বলছি। তার মানে র তো অফিসিয়ালি আছে। এখন র এর সাথে কানেকশনটা থাকা না থাকা, এটা অপরাধের জায়গায় কতটুকু বিবেচনা করার সুযোগ রয়েছে, আর এই ভদ্রলোক মানে সন্তোষ শর্মা কতটা রয়ের সাথে সেই বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে। একটা কথা বলি সাগর ভাই, বাংলাদেশে সিআইএর এজেন্ট আছে, কেজিবির এজেন্ট আছে, মোজাদের এজেন্ট আছে, রয়ের এজেন্ট আছে, আইএসআই এর এজেন্ট আছে, বাট দুইটা প্রতিষ্ঠান বাংলাদেশ সবসময় বিতর্ক সৃষ্টি করছে, একটা হচ্ছে র আর একটা হচ্ছে আইএসআই। হ্যাঁ, মানে করতে পারে, কিন্তু আমরা তো জানি যে তারা লিগ্যালি আছে। এখন আপনি হয়তো ধারণা প্রসূত অনেক কথা বলতে পারি যে তারা বাংলাদেশের ক্ষতি করছে, ঠিক আছে, র বাংলাদেশের ক্ষতি করছে, নিশ্চিতভাবে ক্ষতি করছে, এটা আমরা বহুভাবে, কিন্তু বাংলাদেশের সরকার যদি, বাংলাদেশের অথরিটি যদি তাদেরকে
বলে যেত তোমরা আমাদের এখানে বসে সব কিছু করতে পারবে, আমি আপনি বলে চিল্লাই লাভটা কি? আমি সেটাই বলতে যাচ্ছি যে রয়ের সাথে, রয় আছে অফিসিয়ালি এখানে লেগালি, আর ওর অফিসে কোনো কারণে গেলে আমাকে যদি রয়ের এজেন্ট বানিয়ে ফেলা হয়, তা সেটাও তো মুশকিল। না না, ওইটা না, ব্যাপারটা হচ্ছে কি, শোনেন, আপনি যে রয়ের কর্মকর্তার সাথে পরিচিত হতে পারেন, আমরা হুম, অনেক জায়গায়, অনেক গোয়েন্দা সংস্থার লোকজন অনেক জায়গায় আমরা পরিচিত হতে পারি, ডাজন্ট ম্যাটার। বিষয় হচ্ছে আপনি সেটাকে কিভাবে মিসইউজ করছেন। এই সন্তোষ সেটাই, শর্মা হ্যাঁ। এরা হলো জাস্ট মিসইউজ করতে। আপনি একটা প্রতিষ্ঠানকে, শোনেন, একটা ইনস্টিটিউশন, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, আই ডোন্ট ব্লেম দেম। আমি আপনাকে বক্তব্যের শুরুতেই বলেছি, রয়ের কতিপয় কর্মকর্তা, আমি কথা কিন্তু এটা বলেছি শুরুতেই, আপনার এখানে একটা ইনস্টিটিউশন, তার এখানে কোনো দোষ নাই, তিনি এখানে কোনো রোল প্লে করছেন না, বাট তাদের কর্মকর্তারা অত্যুৎসাহী হয়ে এখানে কিছু কাজ করছেন, এবং ওই কর্মকর্তারা আবার তারা কিছু এখানে সাব এজেন্ট, তারপর সাব এজেন্ট, কিছু ব্যক্তিদেরকে তারা এখানে ইউজ করছেন। এখন বিষয় হচ্ছে, কোন একটা অ্যাঙ্গেলে আপনি তাদেরকে, আমি বলি তারা রাইট, কিন্তু আমার দেশের জনগণ এই দেশে জন্মগ্রহণ করে, এই ভূমিতে খেয়ে, এই ভূমিতে থেকে, তারা হুম, কি করে এই দেশের মাটির সাথে বিট্রে করতে পারে? হুম, আমাকে যদি প্রফেশনালি বাংলাদেশ থেকে গোয়েন্দা তৎপরতার জন্য ভারতে পাঠানো হয়, হুম, ডেফিনেটলি আমি সর্বোচ্চ আমার স্বার্থ সেখানে প্রয়োগ করব। আমি তাদেরকে তথ্য সংগ্রহের জন্য অনেক কিছু করবো, এটা আমার জন্য জায়েজ। হুম, কিন্তু তাই বলে ভারতীয় নাগরিক তার দেশের স্বার্থ দেখবে না? সেটাই, হ্যাঁ। আমার প্রশ্ন এখানে এখানে এই এই সন্তোষ শর্মাটাই ব্যক্তিগুলোর নামটা কেন আসছে? কারণ হচ্ছে এরা এরা ওই ভূমিকা পালন করেছে, যে কারণ মানে এরা এই ব্যক্তি, দেশের, বাংলাদেশের বিরুদ্ধে হ্যাঁ, বিদেশি গোয়েন্দা সংস্থাকে বিভিন্নভাবে সহযোগিতা করছে, তথ্য দিয়ে এই জায়গাটাকে আমরা এনশিওর করতে চাই, বা আরো শিওর শিওর হতে চাই যে আদতে তারা কতটুকু দেশের বিরুদ্ধে কাজ করছে, কতটুকু তারা আসলে রয়ের সাথে মিশে আমাদের দেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে ফেলছে। এইটা আমরা আরো বেশি, আমার কাছে মনে হয় গবেষণার প্রয়োজন আছে আরো এর। তবে সবচেয়ে ইতিমধ্যে সবচেয়ে সেই যেগুলো, যেহেতু প্রশ্নে, হুম, মানে সবচেয়ে বড় কথা যে আপনার কোন একজন আলেম ব্যক্তি কিন্তু জেল থেকে ছাড়া পেয়ে তিনি স্বীকারোক্তি দিয়েছে যে আমাকে রাইট, টর্চার করার সময় আমি নিজে দেখেছি সন্তোষ শর্মাকে। সো এখানে রাইট, বিষয় রাইট। হলো কি, যে আমরা আজকে যে তার নামটা তার নিচ্ছি মানে এই কেন, ক্যারেক্টারটা কারণ একটা আমরা বিতর্কিত সোশ্যাল ক্যারেক্টার, মিডিয়া, সেটাই হলো ইম্পর্টেন্ট। সে একজন সোশ্যাল বিতর্কিত। মিডিয়াতে আমরা কিন্তু তাকে নিয়ে পর্যাপ্ত আমরা পর্যালোচনা, এভিডেন্সিয়াল অনেক স্টেটমেন্ট, অনেক হুম, লেখালেখি, অনেক কিছু আমরা দেখেছি। তো এত রাইট, কিছু পরে তো এই ব্যক্তিকে লাইমলাইটে ধরেন, তার কোনো কিছু প্রমাণিত না, বাট তার প্রতি সে সন্দেহ তালিকায়। আমার পয়েন্টটা এক্স্যাক্টলি, বুঝতে হ্যাঁ, পারছেন? হুম, ধরেন হুম, কোনো হুম, কিছু প্রমাণিত না, বাট স্টিল একটা সাসপেক্টেড পারসনকে, এতটা অভিযুক্ত সাসপেক্টেড পারসনকে আপনি এতটা শেল্টার দেন কিভাবে? অথচ অনেক নেতা কর্মীকে, অনেক দল থেকে কিন্তু ছোট্টখাটো অভিযোগে আপনার সাময়িক বরখাস্ত করা হয়েছে। এক্স্যাক্টলি, তাহলে এই ব্যক্তি এক্স্যাক্টলি, এখানে কেন? একটা রাইট, রাইট, রাষ্ট্রের সাথে এত বড় সন্দেহজনক, মানে রাষ্ট্রদ্রোহিতা করে, মানে মূলক অভিযোগে অভিযুক্ত সেই ব্যক্তিকে আপনি আপনি স্টেজে বক্তব্য দেওয়ার সুযোগ দিচ্ছেন, আর বিভিন্ন দলের নেতা কর্মী ছোটখাটো ভুল ত্রুটির কারণে, ছোটখাটো অভিযোগের কারণে আপনি তাকে অব্যাহতি দিয়ে দিয়েছেন। তাহলে তার জোরটা কোথায়? এই জোরটাই হচ্ছে প্রমাণ করে দেয়ার ইজ সামথিং। তার এই খুঁটির জোরটাই প্রমাণ করে এই তার যে আপনার আপনার যেটা ইনভিজিবল যে একটা পাওয়ার, তার হুম, এই হুম, ইনভিজিবল পাওয়ারটাকেই বাঙালি মনে সন্দেহটা আরো বেশি উদ্বেগ করাচ্ছে। স্পষ্ট। জি, সাগর ভাই, যদি আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অ্যালাউ করেন, আমি তাহলে একটু বিদায় নেবো ভাই, আমার একটু জি, প্রোগ্রাম আছে। ধন্যবাদ, ধন্যবাদ। জি, অবশ্যই আপনাকে আমি প্রথমে দিয়েছি এই কারণে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা একমত কিনা জনাব মেজর রেজাউল করিম রেজার সাথে আপনাদের মতামত জানাবেন। আজকে আমরা খুব ছোট করে অনুষ্ঠানটাকে শেষ করতে চাচ্ছি, অনেক লম্বা হয়ে গেছে ইতিমধ্যে। জনাব সৈয়দ মোহাম্মদ, প্লিজ। এই ধন্যবাদ। কারণে আজকে দর্শককে যুক্ত করতে পারিনি, সেই জি, বলতে চাইছি। প্লিজ। ধন্যবাদ। না, সাইফুর সাগর ভাই, আমি একটা বিষয় লোভ সম্বরণ করতে পারছি না, আমাকে ক্ষমা করবেন, যে বার্নিং ইস্যু নিয়ে এবং সবচাইতে জনগুরুত্বপূর্ণ, বাংলাদেশের মানুষের স্বার্থের জন্য খুবই জরুরি, বাংলাদেশ নামক ভূখণ্ডের জন্য জরুরি, এটাতে আপনাকে আপনার অন্য মিডিয়ার বন্ধুরা হিংসাই করতে পারে, কারণ আপনি সবার আগে সবসময় এই আলাপগুলো করেন। আমার মনে আছে এখনো স্মৃতিতে, সাগর ভাই, আমি একটা গাড়িতে ছিলাম, আমার গাড়ি মানে আমার গাড়িতে আমি অন্য জায়গা থেকে আসছিলাম, ওর মধ্যে আমি যুক্ত হয়েছিলাম এই যে হাইকোর্ট যেদিন এই বিতর্কিত রায় দিয়েছিল কোটা আবার চালু করার, সেদিনও সবার আগে আপনি অনুষ্ঠান করেছিলেন। এই জন্য আপনাকে সত্যি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। তা আমরা আরো ফেসবুক এই টিভিতে কারণে, সবসময় একদম কারেন্ট ইস্যু হ্যাঁ, নিয়েই কথা বলি, আরো এই গুরুত্বপূর্ণ কারণে বিষয়। ফরাদ ভাইও আমার সঙ্গে একমত হবেন, রেজা ভাইও থাকলে একমত হতো, যে হুম, 5ই আগস্টের পরে এখন পর্যন্ত সবচেয়ে যে বিষয়টা নিয়ে বাংলাদেশের গণমানুষের হতাশা, সেটা হচ্ছে হুম, আমাদের সো কল্ড
মেইন স্ট্রিম মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া এর কোনো চরিত্র চেঞ্জ হয়নি। এর মোসাহেবি দালালি অব্যাহত আছে। আগে যা সবসময় সরকারের নির্দেশ অনুযায়ী চলে। এটা খুব দুঃখজনক, আমরা এখানে সংস্কার আনতে পারছি না। তো যাই হোক, আমি মূল প্রসঙ্গে ফিরে আসি। রেজা ভাইও তার দুবারই চমৎকার বিশ্লেষণ করেছে। প্রফেসর ফরহাদ হোসেন সাহেব তো অসাধারণ পণ্ডিত মানুষ, তার গভীর পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। ঐতিহাসিক, আমার ধারণা আজকে আমাদের দর্শকরা অনেক কিছু জানতে পারবে। আমি সন্তোষ শর্মা নিয়ে খালি একটা কথা বলি, আপনার মনে আছে কি না ফরহাদ ভাই, এই কালোবেলা একসময় কিন্তু প্রধান উপদেষ্টা সম্পাদক ছিল আপনার ওই যে আবেদ খান। এবং ওই আন্দোলনের সময় এই এই কালবেলাটা যতটুকু শুনেছি যে সাবেক তথ্যমন্ত্রী হ্যাঁ, হ্যাঁ, আহ আহ, চট্টগ্রামের হ্যাঁ, ওই যে হাসান মাহমুদ। হাসান মাহমুদ, হ্যাঁ, এবং সেই আসলে মোটামুটি এটাকে হ্যাঁ, তৈরি এবং করেছে। সাগর ভাই কালোবেলা সবসময় জনগণের বিরুদ্ধে অবস্থান। এবং আমার মনে আছে যখন বিএনপির নেতৃত্বে সবাই আমরা আন্দোলন করছি, বিভিন্ন দল জোট, তখন কিন্তু উদ্ভট উদ্ভট তত্ত্ব আমেরিকা এটা পাঠাচ্ছে, মানে সরাসরি মানুষকে, ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়েছিল হ্যাঁ, এটা আমরা তৎকালীন সময় বিপক্ষে দেখেছি। দাঁড়িয়েছে। তারপরে উদ্ভট উদ্ভট তথ্য দিয়ে আন্দোলনকে মেলাইন করা, বিএনপি সহ বিভিন্ন বিরোধী দলকে কায়দা করে মেলাইন করা। তো সেই সন্তোষ শর্মা তো নিশ্চয়ই রাষ্ট্রের চেয়ে গুরুত্ব শক্তিশালী না। আর সন্তোষ শর্মাদের যিনি মহারানী, তাকেই জনগণ তাকে পরাভূত করেছে, ভারতকে পরাভূত করে 5ই আগস্টের বিজয় এসছে। কাজে আমি মনে করি সন্তোষ শর্মার বিরুদ্ধে কোনো সুস্পষ্ট অভিযোগ থাকলে, যে আলেম ভদ্রলোক বলেছেন, আমাদের আইনও আছে, উনি কেস করে দিক। আমরাও সরকারকে অনুরোধ করব এই সমস্ত সম্পাদক নামীয় ব্যক্তিরা, গণধিকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। আর বিএনপি আর জামাত, আমি জানি না, অনুষ্ঠানটা আমি দেখি, নিউজটা আমি অত খেয়াল করিনি। সত্যি যদি বিএনপি জামাত ওনাকে অ্যালাউ করে থাকে ওদের মঞ্চে বলা, তাহলে তো মানুষ যে ধারণা করছে যে ক্ষমতার জন্য আমাদের রাজনৈতিক দলগুলোর আবারও সেই আহ, নীতি নীতিভ্রষ্ট রাজনীতি, তো এটা ভালো মাত্রায় চালু হয়েছে। আপনার অলরেডি তো বিজনেসম্যানরা একেবারে সালমান আর দু একটা ছাড়া আর তো সবাই মিশে গেছে জামাত বিএনপি সব বড় দলগুলোর সঙ্গে, অন্যান্য দলগুলোর সঙ্গে। যে ব্যবসায়ী বলেছে আমি প্রথমত আপনার শেখ হাসিনাকে চাই, শেষ পর্যন্ত চাই, মরণের পরেও চাই। আবার বসুন্ধরা শাহ আলম বলেছিল কবরে গিয়েও আমি শেখ হাসিনার সঙ্গে আছি। এবং আমাদের এই ছাত্র নেতাদের, আমাদের আন্দোলনকারী ছাত্র জনতাকে জঙ্গি বলেছিল আহমেদ আকবর সোবহান। তার কাছ থেকে ফুলও নেয় দিনের সম্পাদক শফিক রহমান। কাজী ওই যে মানি স্পিক্স, টাকা কথা বলে, আমরা সেটাই আবার দেখছি। যাক, ওইটা আরেকদিন আলোচনার সুযোগ হলে বলবো কেন মানুষ হতাশ হয়, কেন মানুষ অনেকে বলে ইউনূস সাহেবই চালাক। এগুলো তো এই কারণেই। আমরা তো 72-এর ইতিহাস জানি, 91-এর ইতিহাস আমি নিজের সাক্ষী, কিভাবে 90-এর 9 বছর বিরোধী আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল 91-এর সরকার, পরবর্তীকালে সব সরকার। আমরা তো বিরোধী দলে থাকতে সব দফা দিই। তোমার ওই যে একটা হিন্দি গান আছে যে চাঁদকে বলো আমাকে ওকে এনে দিক। আমাদের রাজনৈতিক দলগুলো চাঁদ এনে দেওয়ার অঙ্গীকার করে বিরোধী দলে থাকাকালে, আর ক্ষমতায় গিয়ে নিজেরা নিজের পরিবারের সম্পদ বৃদ্ধি করে। সে কারণেই মানুষ হতাশ হয়, মানুষ বলে যে যা চলছে চলুক। আচ্ছা, এখন আমি আপনাকে যেটা বলি, মানে আমি চাই না যে আমার দর্শকরা আমাকে ভুল বুঝুক। আমি বলছি যে ভারত কাশ্মীরের এই ঘটনা শুরু থেকে যদি আপনি মূল্যায়ন করেন, তাহলে এখানে ভারতের আধিপত্যবাদী চিন্তা প্রবলভাবে কাজ করেছে। আমি সেটা উদাহরণ আর বিরক্ত করতে চাই না, ফরহাদ ভাই দিয়েছে, আমিও দিয়েছি শুরুতেই, আপনিও দর্শকরাও জানে। এবং আরেকটা হচ্ছে পাকিস্তানের অবিবেচনাপ্রসূত হঠকারী সিদ্ধান্ত। ফরহাদ ভাই যে যুদ্ধের কথা বললো, আপনি সেই যুদ্ধের ঘটনা জাস্ট 30 সেকেন্ড আমি বলি। হরি সিং যখন সিদ্ধান্ত নিল যে আমি স্বাধীনই থাকবো, আমি কারোর সঙ্গে আপাতত যাব না। হরি সিং এর ছেলে, নাম যেন কি, সে বহুদিন কংগ্রেসের এমপি ছিল, আমি তার অনেকগুলো ইন্টারভিউ দেখেছি, কি ডক্টর সাম সিং। সে বলেছে তার কিশোর বয়সে বাবাকে দেখেছে। জি ফরহাদ ভাই? হ্যাঁ, ডক্টর করণ সিং। হ্যাঁ, থ্যাংক ইউ ফরহাদ ভাই, আই আই স্ট্যান্ড। এবং হি ওয়াজ দ্য ইউনিয়ন মিনিস্টার ইন দ্য হ্যাঁ, ক্যাবিনেট অফ কংগ্রেসের। ইন্দিরা গান্ধী। হ্যাঁ, এবং পরে কংগ্রেসের বেঁচে আছেন, এমপিও ছিল, স্টিল অ্যালাইভ, রাষ্ট্র বেঁচে আছেন। রাজ্যসভা এমপি ছিল। তো সে ইয়েস। বলেছে, তার তার ইন্টারভিউ আমি দেখেছি, ডক্টর করণ সিং ভেরি এডুকেটেড, ওয়েল হ্যাঁ, আর্টিকুলেটেড ম্যান। তো সে বলেছে যে তার কিশোরকালে তার বাবা হরি সিংকে দেখেছে যে স্বাধীন থাকতে চেয়েছিল।
পাকিস্তান কি করলো? ওই যে হঠকারী কাওয়ালি নাম করে পাকিস্তান আর্মি ছদ্মবেশে কাশ্মীরে অ্যাটাক করলো। হরি সিং এর বাড়ির কাছে যখন পৌঁছে গেল শ্রীনগরে, তখন হরি সিং তো অবস্থা বেগতিক। তখন মাউন্ট ব্যাটেনকে বললো যে আমাকে বাঁচাও। মাউন্ট ব্যাটেন নেহরুকে বলল, আপনি যদি নেহরুর স্টিফিন করেন ওর শুয়ে, নেহরু ঠিকই আছে, নেহরুর আদি বাড়ি কি বলে কাশ্মীরে। নেহরু বললো তাহলে সে অ্যাকসেশন করুক, নাহলে আমি ছত্রিশ সেনা নামাবো, আমিও তাকে বাঁচাবো কেন? এবং তারপর থেকে তো অনওয়ার্ড চলছে। এই গত 22 এপ্রিলে যে কাপুরুষোচিত বর্বরচিত হত্যাকাণ্ড, এখানে হত্যার প্যাটার্ন দেখে মনে হয় এই ঘটনার সবচেয়ে বেনিফিশিয়ারি ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার। কারণ এর আগে কোনোদিন কোনো অলিখিত একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল বেসরকারি সরি পর্যটকদের মারবে না। আর যেটা রেজা ভাই বলেছে ওইটা খেয়াল করেনি রেজা ভাই, নতুন করে ভারত থেকে কেউ গিয়ে ওখানে অধিবাসী হয়নি। এই পর্যটন স্পটগুলোতে পর্যটকরা যায়, 4-5 দিন পর চলে আসে। আমি অনেকবার ইন্ডিয়া গেলেও কাশ্মীর যাওয়ার সুযোগ হয়নি, কারণ তখন পরিস্থিতি খারাপ ছিল। কিন্তু যারাই গিয়েছে আমাদের বন্ধু বান্ধবরা বলে যে তোর মামুন আপনার সুইজারল্যান্ড যাওয়ার দরকার নেই, কাশ্মীর গেলেই হয়। তো সেইখানে আপনার এই ঘটনার মধ্য দিয়ে আজকে সারা ভারতের মিডিয়া খোলেন, রাবিশ কুমারদের মতো সাহসী কয়েকটা সাংবাদিক বাদে সমস্ত মিডিয়া মুসলমান ব্যাশিং, মুসলমানরা দেশপ্রেমিক না। আপনার মনে আছে সাগর ভাই, আজ থেকে 2-3 মাস আগে ভারতে খুঁজে খুঁজে কি করে, কোন আমলে আপনার আওরঙ্গজেব কি অত্যাচার করেছিল, কয়টা মন্দির ভেঙেছিল। আবার আওরঙ্গজেবের প্রধান সেনাপতি ছিল হিন্দু, মানসিং। নো, শিবাজির প্রধান যশবন্ত সিং, সেনাপতি, না না মানসিং না, যশবন্ত সিং। সরি যশবন্ত সিং। মানসিং আবার আকবরের শিবাজির, হ্যাঁ, আবার ছত্রপতি শিবাজি ওই যে মহারাষ্ট্রের হিরো, তার প্রধান সেনাপতি ছিল আপনার মুসলমান। মুসলমান। হ্যাঁ, কাজে এখানে তো হিন্দু মুসলমান ডিভাইড করে কোনো লাভ নেই, এটা ব্যর্থ প্রয়াস। আমি আপনাকে বলি, 1857 সালে যখন সারা ভারতের সৈন্যরা ব্রিটিশ শাসকদের, ব্রিটিশ বেনিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করলো, এবং আমাদের গর্ব যে আমাদের বাড়ির পাশে এই পশ্চিমবঙ্গের ব্যারাকপুর ফ্রন্ট থেকে প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে এই যুদ্ধ শুরু হলো, এবং যার প্রেক্ষিতে কোম্পানি হটে গেল, রানী ক্ষমতায় আসলো। ব্রিটেন রানী 1857 সালে টেক ওভার করলো ইউনাইটেড ভারত। এবং তখন ব্রিটিশরা কি দিয়ে গেছিল আমার কাছে তো অদ্ভুত লাগে, ভারতেরও লম্পজম্প, পাকিস্তানের লম্পজম্প দেখে। আর মুচকি মুচকি 10 নম্বর ডাউনিং স্ট্রিটে বসে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীরা হাসছে যে আমরা কত হবে 1857 থেকে 1957, প্রায় 2025 এখন, 175 বছর আগে আমি যে বিষ ঢুকিয়ে দিয়ে এসছি, যে পয়জন আমি ঢুকিয়ে দিয়ে এসছি, এই উপমহাদেশ ওই পয়জনই ঘুরপাক খাচ্ছে। তখন ব্রিটিশদের সিদ্ধান্ত কি দেখলো, দেখলো যে এই ভারতের কে শাসন করার জন্য আমাদের ওদের জনগোষ্ঠীকে বিভক্ত করতে হবে। এবং বিভক্তের ক্ষেত্রে খুবই হৃদয়ের কাছাকাছি বিষয় হচ্ছে ধর্ম। সো হিন্দু মুসলমান, এই যে বিভক্ত শুরু হলো, ডিভাইড অ্যান্ড রুল, সেটাই চলছে, সেটাই অ্যাডপ্ট করছে। আর ভারতের বর্তমান নরেন্দ্র মোদী, তার তো উত্থানই হচ্ছে 2002-এর গুজরাট দাঙ্গায়। এবং রাইট। আপনি একটা ইন্টারভিউ দেখবেন, মেজর জেনারেল, এই যে ভারতের প্রখ্যাত অভিনেতা, ব্যক্তিত্ব, শুধু মারদাঙ্গা না, মানে আর্ট ফিল্মের অন্যতম জনক নাসিরুদ্দিন শাহর ভাই মেজর জেনারেল জমিরুদ্দিন শাহ, তাকে লেফটেন্যান্ট বাজপেয়ী, জেনারেল। হ্যাঁ লেফটেন্যান্ট লেফটেন্যান্ট জেনারেল, জেনারেল হ্যাঁ, এবং তাকে আলিগড় ইউনিভার্সিটির ভিসি ছিলেন। ডিসি ছিল, জি। তাকে নরেন্দ্র মোদী ডিপ্লয়, সরি, বাজপেয়ী গভর্নমেন্ট ডিপ্লয় করেছিল গুজরাটের দাঙ্গা শুরুর 2 দিন আগে। এই নরেন্দ্র মোদী তখন মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদী তাকে আহমেদাবাদ শহর থেকে 50 কিলোমিটার দূরে একটা বিশাল ফাঁকা জায়গায়, ওই যে কি বলে আর্মিরা যে তাঁবু করে, তাঁবু করে বলছে আপনি এখানে রেস্ট নেন, যখন আসতে বলবো আপনি তখন আসবেন। এবং নরেন্দ্র মোদী আপনার আহমেদাবাদের কমিশনারকে ডেকে বলেছিল বজরং দল হিন্দু মহাসভা যা করতে চায় তাদের করতে দাও। নরেন্দ্র মোদী কোন রাষ্ট্রে, কোন প্রধানমন্ত্রী বা কোন ভারতের মতো বিভিন্ন জায়গায় কোন মুখ্যমন্ত্রীকে তার বন্দুক হাতে নামতে হয় না। জি, না, তার যেরকম আমাদের সরাসরি তার নেতৃত্বই ছিল, তার নির্দেশ হ্যাঁ, ছিল। আমাদের জেল হত্যার সময়, আমাদের জেল হত্যায় যেরকম মুস্তাক জেলারকে বলেছিল ফারুক রশিদরা যা করতে চায় করতে দাও, এবং ইতিহাসে বর্বরতম হত্যাকাণ্ড হয়েছিল জেল হত্যা। তো সেরকম নরেন্দ্র মোদী বলেছিল বজরং দল যা করতে চায় করো, করতে দাও, কথা বলেন না। এবং কংগ্রেসের একজন এমপি এহসান জাফরি
তার ওয়াইফ জাকিয়া জাফরি বহুদিন লড়াই করেছে, গত 2 বছর আগ পর্যন্ত লড়াই করেছে। Yes, নরেন্দ্র মোদীকে এহসান জাফরি বারবার ফোন দিয়ে বলেছে আমার এখানে মানুষ আশ্রয় নিয়েছে, আপনি লোক হুম, পাঠান। এবং তার আমি বীরত্বটা বলি, সে সবার আগের ওই উন্মত্ত, হিন্দু বলবো না, মৌলবাদী জঙ্গি হিন্দু ধর্মাবলম্বীর প্রকৃত হতে পারে না, হিন্দু মৌলবাদীরা সেই এহসান জাফরিকে টুকরো টুকরো করে ওই আপনার ওই তার বলতে জানি। বাসায় আশ্রয় নেওয়া প্রায় শতাধিক কয়েক শত আহ, ভারতীয় নাগরিক যারা ধর্মে মুসলমান তাদের হত্যা করেছে। আমি সেই জায়গাতেই বলছি, আপনি দেখেন আফগানিস্তানে আজকে এই সর্বনাশ কেন? আফগানিস্তানের 60-এর দশকে সভ্যতার অনেক কাছে চলে গিয়েছিল। যখনই আপনার যে কোনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন, ধর্ম পালন তো করে না, ধর্মকে নিয়ে ব্যবসা করে। আজকে আপনি দেখেন, ইয়া ভাই, সাগর ভাই, ফরাদ ভাই, আমাকে বিয়ার করবেন, যেখানেই যে ধর্মের সংখ্যাগরিষ্ঠ লোক বেশি, তারা যখন ধর্মকে ব্যবসা করে, ধর্ম নিয়ে রাজনীতি করে, সেই দেশ অশান্ত হয়। আমাদের এখানে বৌদ্ধরা বলে না জগতের সকল প্রাণী সুখে থাকুক? এখানে একটা বৌদ্ধ ধর্মের লোককে দেখবেন, দেখলে মনে হয় দুধের মিষ্টি গলে যাচ্ছে, অথচ এই বৌদ্ধরাই আপনার, ওর নাম কি, আহ, মিয়ানমারে। মায়ানমার। মিয়ানমারে কি অসভ্য, হুম, রোহিঙ্গাদের কিভাবে মায়ের সামনে মেয়েকে রেপ করে, বাচ্চাকে 2 টুকরো করে। আমি রোহিঙ্গা ক্যাম্পে 17 সালে গিয়েছি, আমি সেই বর্বরতা শুনেছি। হুম, আমাদের এখানে যে বর্বরতা ধর্মান্ধরা করেছিল, ভারতে যারা এখনো করছে ভারতের সংখ্যালঘুদের উপর, ইভেন একই ধর্মের হিন্দু কিন্তু উচ্চ জাতের হিন্দু দলিতদেরকে যেভাবে অনেক গ্রামে এখনো পুকুরে গোসল করতে দেয় না, কুয়োর পানি নিতে দেয় না, বাসার সামনে দিয়ে যেতে দেয় না। কাজী এই অন্ধত্বের বিরুদ্ধে আমাদের সারা সভ্যতার জেগে উঠতে হবে। আর আমি 100% একমত অন্য আলোচকদের সঙ্গে, কখনোই ভারত পাকিস্তানের সরাসরি যুদ্ধ হবে না, কারণ দুই দেশ এটুকু বোঝে দুটি নিউক্লিয়ার সম্পন্ন শক্তি যুদ্ধ করলে সবারই ক্ষতি। আর আন্তর্জাতিক যুদ্ধের যে মোড়ল, আপনি শোনেন আজকে সাগর ভাই, কথা স্পেড টু স্পেড বলতে হবে। হুম। পা- জি, শেষ আমেরিকায় করতে। হুম, ডেমোক্রেট আসে না রিপাবলিক আসে, ইট ডাজ নট ম্যাটার। হুম, আমেরিকার মেইন হচ্ছে অস্ত্র ব্যবসায়ী, এবং সারা বিশ্বে যত উত্তেজনা থাকবে অস্ত্র ব্যবসা তত চলবে। এবং হুম, আমি আপনাকে বলি, কাশ্মীর ইজ এ ভেরি গুড এলিমেন্ট অফ আর্মস বিজনেস ফর বোথ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান অ্যান্ড অ্যাজ এ হোল আমেরিকা অ্যান্ড আর্মস ডিলাররা রিসাইডিং ইন ভেরিয়াস ইউরোপিয়ান কান্ট্রিজ, ইউরোপের বিভিন্ন দেশে অস্ত্র, এই যে 4 যুবকের যে চেহারা বেরিয়েছে, এক একজনের হাতে অস্ত্র দেখেছেন। এবং এটা মোদির ষড়যন্ত্র হতে পারে, এইটা যৌথ পক্ষের ষড়যন্ত্র হতে পারে, যে হুম, কাশ্মীর তো ঠান্ডা হচ্ছে, কি উত্তেজনা করো, আমি ভারতে আমার অভ্যন্তরীণ রাজনীতিতে আমি কোণঠাসা হয়ে যাচ্ছি, দারিদ্রতা বাড়ছে, বেকারত্ব বাড়ছে, অসাম্য বাড়ছে, কাজে হুম, আবেগ দেশপ্রেম তুলে দাও। পাকিস্তানে বেলুচিস্তান কন্ট্রোল করতে পারছে না পাকিস্তান আর্মি, হুম, মানে লজ্জাজনক পরাজয়। তাহলে পাকিস্তান আর্মিকে তো ফর্মে আসতে হবে। ফর্মে হুম। আসার জন্য ওই যে আসিফ মুনির 7 দিন আগে বর্বর ভাষণ দিল, আর এই ঘটনা তাদের প্রচ্ছন্ন মদত থাকতে পারে। এবং না হলে আপনি বলেন কলেমা জিজ্ঞেস জিজ্ঞেস করে মারা, এই কোন সভ্যতা আছে? আমাদের ইসলাম ধর্মে বলা আছে যে 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 জি, বিধর্মী তাকে হত্যা করো। জি। এগুলি নিয়ে আসলে এই ধরনের বিষয়গুলিকেই আমরা আরো বেশি সন্দেহের চোখে দেখার সুযোগ রয়েছে, কারণ হলো এগুলিকে আরো পুঁজি করে যেন আমি, হ্যাঁ, এবং সন্দেহটা বেশি মুসলিমদের হ্যাঁ, প্রতি দেওয়া হয়। এগুলি হলো না পরিকল্পনার সেটা অংশ। ঠিক আছে, কিন্তু আমি পরিকল্পনার অংশ। বলছি, না পরিকল্পনা আমি বলি, সবসময় এখন আর আগের মতো নাই যে পরিকল্পনাকে না বুঝতে পারার। মামুন না ভাই, না, ডেফিনেটলি আপনার সন্দেহ আমি ইয়ে করি, কিন্তু দুই পক্ষরই মোদি শোনেন, যে মোদি যে রক্ত নিয়ে কোনো তার সন্দেহ রাজনীতি নাই, শুরু না না, করেছে, আমি, তার সাগর রাজনৈতিক ভাই, শুরুটাই হলো রক্তপাতে। সাগর ভাই আমি যে আপনাকে বলি, মুসলিমদেরকে নিয়ে এ পর্যন্ত কত ধরনের খেলা খেলেছে, হ্যাঁ সাগর ভাই আমি ওটা কি আপনাকে, আপনাকে অজানা আছে? না না সাগর ভাই আমি আপনাকে বলি, লক্ষ লক্ষ না না মুসলিমের রক্ত না, তার হাতে আমি পুঁতে রয়েছে, আপনাকে বলি, সুতরাং তো তাকে তো জাস্ট সরাসরি জাস্ট, যুক্তরাষ্ট্রই তাকে দেখা যাচ্ছে যে তাকে ব্যান করে রেখেছিল না এই আমি বলি, শুধুমাত্র বিধর্মী, আই মিন না অন্য না, ধর্মের আমি লোকজনকে আপনাকে হত্যা বলি, করার জন্য, যুক্তরাষ্ট্র শুধুমাত্র তো একটা মুসলিম নয়, ভণ্ড। সে যুক- খ্রিস্টানদেরকেও তো হত্যা করেছে। তো শোনেন প্রতিনিয়ত তার এই হত্যাকাণ্ডের শোনেন রাজনীতি সে সাগর করে ভাই, যাচ্ছে। আমি জাস্ট 30 সেকেন্ডে শেষ করি। ইন দিস, মানে এই এই প্রেক্ষাপটে আমি আর আপনি উই আর অন দ্য সেম পেজ। আমি তো বলছি না যে পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদীরাই করেছে, আমি ভারতের মোদিকেও বলছি, পাকিস্তানের উগ্রবাদীদেরও বলছি। ফ্যাক্ট কি? ফ্যাক্ট হচ্ছে আমাদের আন্দোলনে মার্কিন যুক্তরাষ্ট্র যে কারণে সমর্থন দিয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র আর সাধু হয়ে যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের সারা বিশ্বের মোড়লপনা তো আমরা জানি। শোনেন, শোনেন, একটা একটা একজন একজন ভারতীয়
কলকাতার এক বাঙালি সাংবাদিক আমার টকশোতে আসতো, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন গতকাল, যে পাকিস্তান থেকে ভিসাবিহীন এতগুলি খুনি কাশ্মীরের মতো জায়গাতে, যেখানে প্রত্যেকটা আপনি 370 অ্যাব্রিগেশনের পর কিন্তু পুরো কাশ্মীর ভারতের সিকিউরিটি নিয়ন্ত্রণে, একদম প্রত্যেকটা জায়গায় ভারতীয় সেনাবাহিনী সেখানে ডেপ্লয়েড আছে, প্রত্যেকটা জায়গায়। ওখানে সাধারণ অপরিচিত কোনো মানুষ এমনিতেও হাঁটতে গেলে ওখানে চেকিং এর মুখে পড়তে হয়, বহুবার বহুবার পড়তে হয়। সেই জায়গাতে আপনার, তিনি প্রশ্ন করেছেন যে পাকিস্তানি বিচ্ছিন্নতাবাদীরা এখানে এসে ভিসা নিয়ে হত্যাকাণ্ড ঘটিয়ে আবার সুন্দরভাবে চলে যেতে পেরেছে, এতটা সহজ। না না, আবার সেটা তো সাথে করে আছে। এত আবার সাথে করে এত অস্ত্র শস্ত্র বহুত কিছু নিয়ে কোথায় এসছে? ভারতীয় কাশ্মীরে। এমন না যে পাকিস্তানের ভাগের যে কাশ্মীর সেটা, না না, তাহলে ভারতীয় আপনাকে আমি, কাশ্মীরে না এখানে সাগর এসে ভাই, সে। না না, হুম। এই ব্যাপারে কোনো দ্বিমত নাই তো, এটা তো আমি বললাম কংগ্রেসের হ্যাঁ। লোকরাও প্রশ্ন করছে। আমি বলছি, আমি শেষ করি 30 সেকেন্ড সময় আর। হুম। পুলওয়ামার যে ছেলেটা, যে ছেলে একটা টয়োটা গাড়ি নিয়ে 80 কেজি, সরি 50 কেজি মতো আরডিএক্স নিয়ে যে 3 দিন ওই শহরে ওই এলাকায় ঘুরলো, পুলওয়ামা হুম। এলাকায়, আপনি তো হুম। ওটা দেখেছিলেন। তদানীন্তন হুম। বিজেপিরই নিযুক্ত গভর্নর 8-9 মাস পর ইন্টারভিউ দিয়ে বলেছে নরেন্দ্র মোদীকে, যখন বলেছে, কারণ সিআরএফ বলেছিল, সিআরপি, ইন্ডিয়ান পুলিশের স্পেশাল, যে আমাদের এত পুলিশ, আমরা ওই সিকিউরড এলাকা দিয়ে যেতে পারছি না, আপনারা আমাদের বিমান দেন। নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট বিমান দেয়নি, এবং আজও তো পুলওয়ামা ঘটনার তদন্ত হলো না। আমি কোনো হুম। সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছি না, কিন্তু একই সঙ্গে আপনার মনে রাখতে হবে, আপনি অনলাইনে সার্চ দিলে পাবেন, আজ থেকে 12-13 বছর আগে ইমরান খানের একটা ইন্টারভিউ আছে, এটা বলে আমি শেষ করছি। ইমরান খান বলেছে যে যখন ওয়ার অন টেরোরে পাকিস্তানকে আমেরিকা অস্বাভাবিকভাবে ঘিরে ধরলো, আমরা সমস্ত আফগানিস্তানে বিরুদ্ধে বোমাবাজি টাজি, নিউক্লিয়ার ফাইট সব করলাম। আমেরিকা যখন হঠাৎ আফগানিস্তান ছেড়ে চলে গেল, ওই যে বিভিন্ন গভর্নমেন্ট আসলো, বলো তখন এই অস্ত্র নিয়ে পাকিস্তানের জঙ্গিরা কি করলো? তারা তেহরিকি পাকিস্তান বানালো, স্কুলের ছাত্রদের মারলো, কলেজের ছাত্রদের মারলো। আমার আমার বক্তব্য হচ্ছে ক্লিয়ার, ইসলাম ধর্মের নাম নিয়ে যারা জঙ্গিবাদ করে, হিন্দু ধর্মের নাম নিয়ে যারা জঙ্গিবাদ করে, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্মের নাম নিয়ে যারা জঙ্গিবাদ করে, ইসরায়েলের কি নাম, ইসরায়েলের ইহুদিরা যে জঙ্গিবাদ করে, হুম। সমস্ত জঙ্গিবাদের একটাই লক্ষ্য হচ্ছে মানুষকে হত্যা করা, নিজেদের স্বার্থ উদ্ধার করা। এটা আপনি হচ্ছে, ধর্মীয় জঙ্গিবাদকে অপছন্দ করেন, এটা কেউই পছন্দ করেন, সেটা ভিন্ন এটা জিনিস, হচ্ছে কিন্তু বটম লাইন। ভারতে ভারতে যেটা করছে সেটা তো রাষ্ট্রীয় ভাবে জঙ্গিবাদকে পোষণ করছে, ধর্মীয় ধর্মীয় ভাবে। না না একটা হলো বিচ্ছিন্নতাবাদীরা করতে না পারে, না না এটা ভিন্ন জিনিস। না না, আপনি আপনি তাহলে কট্টর শোনেন। কট্টর ধর্মান্ধ না না, সেটা গোষ্ঠী ঠিক সব আছে। দেশেই আছে। না না, সেটা তো ভারত তো ভারতের, সরাসরি তাদের তাদের সরকার প্রধান নিজেই নেতৃত্ব দিয়ে করছে এগুলি। আমি তো সব সেইটা, প্রবলেমটা ওখানে। না আমি হুম। তো সেইটা তীব্র সমালোচনা করি, এবং ভারত ভারতকে এই জন্য অনেক, ভারতের নাগরিকদের রক্ত দিতে হচ্ছে ভারতের হুম। সরকারের এই অবস্থানের জন্য। হুম। জি। ভরত ভাই যেটা বলল, নেহরুর প্লেবেসাইট দেয়নি, আবার এখনকার নরেন্দ্র মোদী, অমিত শাহরা প্রতিনিয়ত নেহরুকে দায়ী করে যে কাশ্মীরের এই ঘটনার জন্য নেহরু দায়ী, নেহরু উদারভাবে ছিল। আমি আপনাকে বলি, আমরা পাকিস্তান আর্মি, শোনেন, আগের বিষয়গুলো নিয়ে আমরা ইয়ে করি, আপনাকে না শেষ আমি একটা বলি, প্রশ্ন, এক লাইন পাকিস্তান এক আর্মি লাইন। এই নীতি নিয়ে, পাকিস্তান আর্মি এই নীতি নিয়েছিল কেন আপনার 66-67 থেকে, যে 1000 ব্লেড দিয়ে ভারতকে রক্তাক্ত করব আমরা? আজকে আজকে না না, আমি বলি, আজকে ভারতের বিরুদ্ধে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান তো ঐক্য হতে পারে। পাকিস্তান 71-এর জন্য ক্ষমা চাক। আমি আমি স্যালুট জানাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে। যারা অনেক পণ্ডিতরা, বিশেষ করে বিএনপিরা, বলে যে ইউনূস কোনো কাজ করছে না, আমি তো বলবো এখন পর্যন্ত পররাষ্ট্র নীতিতে সবচাইতে সফল হচ্ছে ডক্টর ইউনূসের সরকার। ভারতকে যখন চোখে চোখ রেখে বলছে তুমি এটা বন্ধ করো, পাকিস্তানের পররাষ্ট্র সচিবকে বলেছে 71-এ তুমি মাপ চাও, 71-এর ঘটনা, আর আমাদের টাকা ফেরত দাও। জি, আমরা সেটা সেটা নিয়ে ভিন্ন আলোচনা, সেটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, তবে আমি আরেকটা সুতরাং কথা বলে রাখি আপনাকে, এই লাস্ট যে নির্বাচনটা হয়েছে, ভারতীয় জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের আগে মোদী কিন্তু নিজেকে সরাসরি দেবতা পর্যন্ত দাবি করেছে। মানে ধর্ম নিয়ে রাজনীতির কতটা নগণ্য হতে পারে, জঘন্য এর চেয়ে বড় উদাহরণ তো বলেছে। হতে পারে না। না না, সে বলেছে আমি, সরাসরি সে নিজেকে ভগবান বলে দাবি বলেছে করেছিল, আমি সে শিবের মানুষ না, সে অবতার। বলেছিল আমি সাগর আমি ভাই, না বায়োলজিক্যাল না, না। বলেছে আমি নন বায়োলজিক্যাল। আমি তো নন বলছি, বায়োলজিক্যাল। তো এইটা সুতরাং, আমাদের জন্য খুব উদ্বেগের তো। নরেন্দ্র হ্যাঁ, তো মোদীর অনুসারী, তার না ভক্তরা। না শোনেন, নরেন্দ্র মোদীর অনুসারী আমাদের বাংলাদেশে মুসলমান ধর্মের মধ্যে লোক আছে তো, হুম। তারা তো ওই উদাহরণ দিয়ে আমার দেশকেও উত্তেজিত করে। যে কারণেই তো আমরা চাই ভারতে একটা গণতান্ত্রিক শক্তি ক্ষমতায় আসুক।
সে কারণেই বলছি, ভারতের মতো এরকম একটা রাষ্ট্র যখন আমাদের পাশে থাকে আর তাদের টেরিটরির মধ্যে যখন ঘটনা ঘটে এবং এগুলো যখন পরীক্ষিত ভাবে আমরা দেখতে পাই পূর্বের সকল ঘটনার সাথে রাজনীতি জড়িত, সুতরাং এরকম ঘটনা ঘটলে অন্য কাউকে দায়িত্ব বা অন্য কাউকে দায় দেওয়ার আগে আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে সরকারটি আছে ভারতে, সেই সরকারটি আসলে কতটা গণতান্ত্রিক, কতটা আসলে আহ একটা ভালো আচ্ছা সরকার, যে সাগর আসলে ভাই, আমি তাহলে রাজনীতির আপনাকে ঊর্ধ্বে একটা গিয়ে বলি। যে সাগর ভাই, সরকার প্রত্যেকটা না জিনিসের সাগর মধ্যে ভাই, আমি তাহলে রাজনীতিকে। আপনাকে একটা বলি। 2008-এর 26শে নভেম্বর তো মনমোহন সিং সরকার ক্ষমতায়, হুম, পাকিস্তানের শিপে ছোট জাহাজে করে এসে মুম্বাইকে 48 ঘন্টার জন্য পাকিস্তানের বসবাসকারী 8জন ছেলে এসে এখানে জঙ্গিবাদ মুম্বাইকে অবরুদ্ধ করেছিল। হুম, মুম্বাই হ্যাঁ, হোটেলে। তাহলে তখন তো আর বিজেপি ক্ষমতায় ছিল না। হুম। কাজে আমি বলছি না ভারত এবং পাকিস্তান দুই হুম। দেশই নিজেদের স্বার্থে জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়, দুই দেশের সরকারি। জি। ভারতে এখন মোদি বেশি, কিন্তু কংগ্রেস তো আর দেয়নি। হুম। আর আর যেটা আমি শেষ করে দিই, ভারত হুম। যেটা বড়াই করে, ভারত পুলওয়ামার পরে বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। কি হয়েছিল জানেন? হুম। একটা ছাগল মারা গিয়েছিল। আর মোদি দাবি করেছে যে 50 জন ভারতীয় সৈন্য মরেছে। এবারও দেখবেন রাতের আধারে কোনো জায়গায় গিয়ে বোম টোম ফেলে ও নিজেকে হিউম্যান বানাবে। আমি না, এই দুই সেটাই সেটা দেশেরই করার জন্য তো চাচ্ছে ভারত। আরে ভাই, এটা না বুঝতে না, হবে তো। এইখানে তাদের উদ্দেশ্যে। এইখানে ভারত যেরকম দায়ী, এইখানে পাকিস্তান সরকার, পাকিস্তানের আর্মিও দায়ী। জি। এবং ঠিক আছে। পাকিস্তান শুরু থেকেই এই ধর্মভিত্তিক রাজনীতিকে মদদ দিয়ে আজকে নিজেরা নিজেদের বিপদের মধ্যে পড়েছে। জি। যারা প্রফেসর ফরহাদ হোসেন, একদম খুব ছোট করে আপনার পর্যায়ে শেষ। জি, বাংলাদেশে আসলে কতটা ভারতীয় যে আধিপত্যবাদ তো ছিলই, শেখ হাসিনা যাওয়ার পর তো সেটি নাই বললেই চলে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তবুও অনেকের নাম ঘিরে আমরা শুনতে পাচ্ছি সন্তোষ শর্মা সবচেয়ে বেশি এগিয়ে আছে সেসব আলোচনার মধ্যে বা সমালোচনার সবচেয়ে শীর্ষে আছে। কতটা সম্ভাবনা আপনি দেখেন, এবং এই রয়ের আমাদের দেশে অবস্থান সেটা কতটা আসলে এই যে অফিসিয়ালি ডিক্লেয়ার করা আছে এটাকে প্রশ্ন করবার কতটা সুযোগ রয়েছে, এবং এই অবস্থায় থাকলে রয়ের তো বিচরণ থাকবেই। আহ, এই অবস্থাতে আমাদের দেশের নিরাপত্তাতে কতটা হানিকর হতে হয় বলে মনে করেন জনাব ফরাদ হোসেন? আচ্ছা ফরহাদ ভাই বলার ধন্যবাদ। আগে আমি একটা কথা বলি। সন্তোষ শর্মা যেরকম সাংবাদিকও না, দালাল, আবার সে ভালো রয়ের এজেন্টও না। কারণ রয়ের এজেন্ট জেনে গেলে আর সে এজেন্ট থাকে না। আমরা এটা মিস করি কেন? আপনি এখানে কে বুকে হাত দিয়ে বলতে পারবে জামাত বিএনপিতে রয়ের লোক নাই? হুম। জি। বা আওয়ামী লীগের মধ্যে আইএসআই লোক নাই? জি। জি, একদম স্পষ্ট। জি, জনাব অধ্যাপক ফরাদ হোসেন, প্লিজ। ধন্যবাদ সাগর ভাই। আসলে আপনি যার নাম বললেন সন্তোষ শর্মা, তাকে আমি হয়তো 1-2বার দেখেছি বোধহয়। তবে আমি যেই জায়গাটা একদম মৌলিক একটা জায়গায় কথা বলছি সাংবাদিকতা সম্পর্কে, বিশেষ করে বাংলাদেশের সাংবাদিকতার চিত্রটা কি। আমি যেটা দেখি যে আমাদের একটা বিশেষ বয়স হয়েছে, অভিজ্ঞতা হয়েছে, সেই থেকে আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশে আসলে সাংবাদিকতার যে একটা মানে কোয়ালিটেটিভ যে স্টেজ, সেটা বাংলাদেশে আসলে এখনো তৈরি হয়। সাংবাদিকতায় সবচেয়ে বড় কথা যে গুণগত মান, যেটাকে বলে সাংবাদিকতার গুণগত মান, সেই মানে বাংলাদেশে এখনো সাংবাদিকতা তৈরি হয়নি। সুতরাং এখানে সন্তোষ শর্মাই বলেন বা অন্য কোনো সাংবাদিকই বলেন, সেখানে আর এগুলো নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। ওই দেখা যাবে যে সাংবাদিকরা তাদের, তাছাড়া সরকারেরও একটা পলিসি থাকতে হবে এরকম যে একজন সাংবাদিক নির্ভীকভাবে সাংবাদিকতা করতে পারবে এবং নীতি নৈতিকতার উপরে করবে। এমন অবস্থা তৈরি হবে না যে তার নিরাপত্তার জন্য হয়তো তিনি বারবার সরকারের পরিবর্তন, মানে কি যেন বলে তার মতো এক পক্ষ থেকে আরেক পক্ষ যাবেন, সরকার যেই সরকার ক্ষমতায় আছে তার পক্ষে একবার যাবেন, আবার অন্য সরকার আসলে তার পক্ষে যাবেন, এইগুলো যাতে করতে না হয়। ভারতের সাংবাদিকতা, ভারতের বিষয়ে আমরা অনেক সমালোচনা করি, এবং ভারতের বর্তমান হালে দেখলাম যে কিছু কিছু সাংবাদিক খুব প্রভোকেটিভ নিউজ করে, তারা খুব অত্যন্ত উৎকৃষ্ট মানের সাংবাদিক না। কিন্তু যারা ভারতে অনেক বড় মাপের সাংবাদিক আছে, যেমন এখানে একজনের নাম তো আমাদের মামুন ভাই বললেনই, হিন্দি হিন্দি সাংবাদিকতা করে। তারপরে রামচন্দ্র গুহা, অনেকে আপনি কয়েকবারের নাম বলছি, যেমন করণ থাপার আছে, বারখা দত্তা আছে, এরকম অনেকে, নিধি রাজদান আছে, তারপর অনেকে আছে, যেমন আপনার
সাগরিকা ঘোষ আছে, রাজীব সরদেশাই আছে, ওরা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড মেনটেন করে সাংবাদিকতায়। তো সেই চিত্রটি বাংলাদেশ নেই। ইভেন পাকিস্তানেও আছে অনেক সাংবাদিক, যেমন নাজাম শেঠির মতো আছে, ওয়াজারাত খান আছে, অনেক ভালো ভালো সাংবাদিক আছে, কিন্তু তাদের সঙ্গে আমার হয়তো টুকটাক যোগাযোগও আছে। তো সেই ক্ষেত্রে যদি আমি দেখি বাংলাদেশের চিত্র খুবই দুর্বল। তবে এই দুর্বলতাটাই অনেক সময় দেখা যায় যে আমাদের সাংবাদিকতা জায়গাটিকে খুব দুর্বল করে রেখেছে। আমরা খুব ভালো রিপোর্ট পাই না। সাংবাদিকদের কাছ থেকে অনেক কিছু শেখার জানার আছে, দেশ জাতি এবং আন্তর্জাতিক রাজনীতি, সেটাও আমরা বাংলাদেশের সাংবাদিকতায় আমরা পাচ্ছি না। এখন আমি যেটা বলছি যে খুব দুঃখজনক হলেও সত্যি যে এই ভারতবর্ষের 3টা শহর একদম গ্যারিসন শহরে পরিণত হয়েছে। এটা কিন্তু বাংলাদেশের উপরে উত্তাপ ছড়ায়। যেমন ভারতের কাশ্মীর, এটা গ্যারিসন শহর হয়েছে, শুধু সৈন্য আর সৈন্য। ভারতের আরেকটি শহর এই নতুন ভাবে গ্যারিসন শহর হয়েছে, আমাদের মামুন ভাই কে আছেন, সেটা হলো মণিপুর। সেটা মণিপুরও হয়ে গেছে গ্যারিসন শহর। দেখবেন শুধু আর্মি ইউনিয়ন ফোর্স ডেপ্লয় করা হয়েছে, আর কাশ্মীরে তো সারা বছরই থাকে। আর পাকিস্তানের একটি শহর আছে বালুচিস্তান, সেটাও গ্যারিসন শহর। এই 3টা গ্যারিসন শহরে গোয়েন্দা সংস্থা কাজ করে, কাজ করে, আইএসআই কাজ করে। আমাদের হেডেক নেই, আমাদের বাংলাদেশের কোনো এরকম কোন মানে গোয়েন্দা সংস্থা নাই যে অন্য কোনো দেশ বা ভারতে বা পাকিস্তানে গিয়ে গোয়েন্দাগিরি করে। সুতরাং এইগুলো খুব খারাপ। আর সবচেয়ে বড় কথা, আপনার যদি ইল বা মানে অত্যন্ত মানে নেতিবাচক ভাবে গোয়েন্দাগিরি করেন, তাইলে তো এক দেশের বিরুদ্ধে যদি আপনি গোয়েন্দাগিরি করেন, তো সেই দেশটা তো আপনার প্রতি ভালো সম্পর্ক রাখবে না। এখন যদি আপনি পাকিস্তানের আইএসআই ভারতের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করে, ভারত এটা ভালো দেখবে না। ভারতের গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করে, সেটাও দেখবে না। কিন্তু আমাদের কি দোষ? আমাদের উপরে আইএসআই এবং এরকম পাকিস্তান ভারতের এবং পাকিস্তানের আইএসআই এই ধরনের অপচেষ্টা কেন চালায়? আমরা তো বাংলাদেশ কিন্তু একটা শান্তিবাদী দেশ। বাংলাদেশের নাগরিকরা শান্তিতে থাকতে চায়, দুবেলা শান্তিপূর্ণ ভাবে বসবাস করে দুবেলা খেতে চায়, এবং তারা একটা সহজ সরল জীবনযাপন করতে চায়। আমাদের উপরে কেন এই প্রতিবেশী ভারতের গোয়েন্দাগিরি বা পাকিস্তানের গোয়েন্দাগিরি কেন? এগুলো মোটেও আমরা কামনা করি না। আমি সবচেয়ে বড় যে কাশ্মীর নিয়ে যে বর্তমানে যে পেহেলগামে যে ঘটনা ঘটলো, যারা জীবন দিয়েছে, আসলে প্রাণী হত্যা বলেন, মানুষ হত্যা তো আরো মহাপাপ। তো এই কোনো হত্যাকে আমরা সমর্থন করি না। যাদের জীবন গেল তাদের পরিবারের প্রতি আমি সহানুভূতি জানাচ্ছি, এবং যারা 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 আত্মাহুতি দিয়েছে বা যারা মানে মারা গেছেন, তাদের আত্মার শান্তি কামনা করি। অনেক রাতও হয়ে গেছে, আপনিও অনেক টায়ার্ড, আমাদের ইয়েটাও লম্বা হয়ে গেছে। আমি আবারও বলি, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের যারা বুদ্ধিবৃত্তিক সম্প্রদায় আছে, যারা ডিপ্লোম্যাট আছে, আমি মনে করি বর্তমানে এখন সম্ভব হলে কালকেই ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের একটি তাড়াতাড়ি মিটিং হোক, আর্জেন্ট মিটিং। সেখানে ভারত পাকিস্তান আর্জেন্টলি বসবে। বাংলাদেশ, আমরা ছোট হলেও ভারতকে ভাবতে হবে যে আমরা 18 কোটির দেশ, এই 18 কোটি দেশের একটা ভয়েস থাকবে। আপনারা দুটো প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তান, আপনারা গন্ডগোল করবেন কেন? এবং আপনারা সবসময় একটা যুদ্ধ অবস্থা বজায় রাখবেন কেন, যার জন্য আমাদেরকে উত্তাপ বহন করতে হচ্ছে? তাইলে আমরা এখানে আমাদের মতামত, আপনারা মিটিং করেন, বাংলাদেশকে রাখতে হবে সেইখানে। Bangladesh should give an opinion, very concurrent and constructive opinion, so that the tension between the two countries like India and Bangladesh, India and Pakistan should be reduced. আর বাংলাদেশের প্রতিও ভারতকে বলবো যে আপনারা একটা জিনিস বিবেচনায় রাখেন, 18 কোটি একটা দেশ, জিওগ্রাফিক্যালি ভৌগোলিকভাবে আপনাদের কাছে ছোট হতে পারে, কিন্তু ডেমোগ্রাফিক্যালি বাংলাদেশ বড় দেশ। সেই জায়গায় বিবেচনা করে আপনারাও আমাদের প্রতি অন্যভাবে আচরণ করবেন। আমাদের দুই দেশের মধ্যে, ভারত এবং পাকিস্তানের বাংলাদেশের মধ্যে যে বিশেষ বিশেষ কিছু বিষয় আছে যেগুলো সমাধান হওয়া উচিত, নদীর পানি, বর্ডার, তারপরে ট্রানজিট, তারপরে ব্যবসা বাণিজ্য, তারপরে শিক্ষা, তা এইগুলোকে আমরা ভালোভাবে অ্যাড্রেস করি। মেডিকেল ভিসা, আপনারা যদি এটা বন্ধ রাখেন আমরা কিন্তু থাকবো না। চায়না অলরেডি অফার দিয়ে ফেলেছে, তারা সিচুয়েশন বোঝে, একদম সাবস্টিকেটেড হেলথ কেয়ার সেন্টার ঢাকাতে করবে। সুতরাং আমরা চাই না যে প্রতিবেশী একটি রাষ্ট্র ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা ভারত এবং পাকিস্তানের মতো হোক। আমরা চাই অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং এই সম্পর্কটা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। আমি চাই এই উপমহাদেশের শান্তি, ব্রডার সেন্সে আমি এই উপমহাদেশের নাগরিক,
আমি চাই শান্তিপূর্ণভাবে দিল্লি যাইতে, এবং কোনো বাধাগ্রস্ত না হয়ে দিল্লি যাইতে। আমি চাই পাকিস্তানের লাহোরে যেতে, আনারকলি মার্কেটে শপিং করব, আমি দিল্লিতে শপিং করব, আমি কলকাতায় শপিং করব। কেন জি। করব না? আমরা তো একসময় একটি দেশের আওতায় ছিলাম। হ্যাঁ, ধন্যবাদ ফরহাদ সাগর ভাই, ভাই। ফরহাদ আপনার ভাই শপিংই করেন, আবার আনারকলি খুঁজতে যেন না। গেলে আপনাকে নিয়েই যাব আর সাগর ভাইকে নিয়েই যাব। সাগর ভাই ইজ কামিং টু বাংলাদেশ Yes, ভেরি সুন। yes. আমি দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন। আমি মনে করি এই কথাগুলো শুনে আপনারা বুঝতে পেরেছেন বিএনপি যে সমস্ত সাধারণ কর্মীরা রয়েছেন তারাও আশাহত হয়েছে এবং তারাও দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছে যে আমরা আসলে কি করব। কারণ তারা তারেক রহমানকে বিশ্বাস করে, বেগম জিয়াকে বিশ্বাস করে, কিন্তু বেগম জিয়ার বিশ্বাস, তারেক জিয়ার বিশ্বাস বিক্রি করে বিএনপির কিছু নেতারা ভারতের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, আলোচনা শুনেছেন এই সেনাপতি শেষের, তো আলোচনা শুনে আপনার কাছে কেমন লেগেছে এবং আসলে কতটুকু গ্রহণযোগ্য কথাগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।